কিন্তু 232 পেজ। এই 232 পেজে দেখো তোমাদের সম্পূর্ণ এ টু জেড, মানে হলো তোমাদের এমসিকিউ থেকে শুরু করে এসএ কিউ সম্পূর্ণ উত্তর তোমাদের সম্মুখে উপস্থাপন করতে চলেছি। হাই হ্যালো অ্যান্ড প্রিয় শিক্ষার্থীরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম। দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক এবিটির যে ভূগোলের কিন্তু আজকে কিন্তু তোমাদের হচ্ছে কিন্তু দেখো তোমাদের এসি মানে এবিটির পেজ নাম্বার 232। এই 232-এর মধ্যে সম্পূর্ণ উত্তর টাইপ করা উত্তর, একদম টাইপ করা উত্তরগুলো তোমরা তোমাদের নিজেদের চোখে তোমাদের স্বচোখে দেখে নাও এবং কমেন্ট করো তোমাদের প্রবলেমগুলো, এবং অবশ্যই আমাকে তোমরা জানাও। আমি তোমাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তার কারণ দেখো অনেকের কমেন্টের হয়তো উত্তর দিতে পারি না, তার কারণ পরপর রানিং করে চলে যায়, এই জন্য পারি না। তার জন্য দেখো তোমরা মন খারাপ করো না। চলো তোমাদের প্রিয় শিক্ষার্থীরা দেখে নিচ্ছি আজকে কে লাইনে আছে এই মুমেন্টে তোমরা কে লাইনে আছো প্রিয় শিক্ষার্থীরা আমাকে একটু জানিয়ে দাও। হ্যাঁ, সাফুরা খাতুন আছো, হ্যালো সাফুরা খাতুন, গুড ইভিনিং। মিস্টার, হ্যাঁ কেমন আছেন স্যার? ওকে ভালো আছি। তারপরে নতুন ইউনিক 4K স্ট্যাটাস, গুড ইভিনিং। আর এরপরে রয়েছে তোমরা যারা আছো, জয়ন্ত দাস আছো, হ্যাঁ মনিজা খাতুন আছো, সাকিব মন্ডল আছো, আমন চৌধুরী আছো, তুষার মুখার্জি আছো, মিতালি অধিকারী তো থাকোই ডেলি, সুব্রত মন্ডল আছো, জয়ন্ত দাস, চিরাগ, অনিমা, তারপরে রয়েছে দেখো কুণ্ডন, মিতালি তো আছোই, এরপরে রয়েছে কার্তিক দত্ত আছে, জয়ন্ত দাস আছে। ওকে, তোমরা অনেকে আছো প্রিয় শিক্ষার্থীরা। তুষার মুখার্জি, হাই তুষার মুখার্জি, তোমাকে গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম জিওআইবি 7 চ্যানেলে তোমাকে এবং তোমাদের সবাইকে গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম। আর তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই একটু লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও, আর পারলে ভিডিওটি শেয়ার করে দিও। তার কারণ ভিডিও যত শেয়ার করবে ততই আমার কাছে তোমাদের পড়ানোর প্রতি একটা অ্যাক্টিভ ভাব চলে আসবে। সুদীপ শাহ, প্রিয়ঙ্কা স্টোরি আছো, জয়ন্ত দাস আছো। চলো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি শুরু করে দিচ্ছি। সুদীপ শাহ, ওকে স্যার প্লিজ বলুন। ওকে, প্রিয়ঙ্কা স্টোরি আছো, ওকে ঠিক আছে। চলো প্রিয় শিক্ষার্থীরা আজকে গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে চলছে তোমাদের, এই ক্লাসটি কিন্তু অবশ্যই কেউ মিস করো না। চলো আমি শুরু করে দিচ্ছি। ফারহান আছো, সায়ন ঘোষ আছো, লিজা রয় আছো, ওকে, টিস সায়ন আছো, প্রিয়ঙ্কা স্টোরি আছো। ওকে, চলো অনেক কথা হলো, আমি শুরু করে দিচ্ছি। তোমাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেবো। অবশ্যই আমাকে ক্লাসগুলো তোমরা করতে দাও। আর আমার সাউন্ড তোমরা শুনতে পারছো? আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও তো তোমরা আমার সাউন্ড শুনতে পারছো কিনা। আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। হ্যাঁ, বিক্রম গারাইন, ওকে, সাউন্ড শুনতে পেলে আমাকে বলবে। চটজলদি আমাকে একটু জানিয়ে দাও প্রিয় শিক্ষার্থীরা। ক্লাস শুরু করবে এক্ষুনি। সমুদ্রপাল, হাই সমুদ্রপাল, গুড ইভিনিং। ওকে, সুদীপ তো বলছে ওকে, সুদীপ বলছে ওকে, কার্তিক দত্ত ওকে। চলো প্রিয় শিক্ষার্থীরা, তুষার মুখার্জি, অনেকেই কমেন্ট করছো, কমেন্ট করতে থাকো আর আমি অবশ্যই উত্তর দেবো। হাই প্রিয় শিক্ষার্থীরা, আজকে শুরু করছি তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোলের এবিটিএ টেস্ট পেপারের। দেখো আজকে সপ্তম দিন, এই সপ্তম দিনে থাকছে তোমাদের পেজ নাম্বার অর্থাৎ এসি এয়ার কন্ডিশন পেজ নাম্বার এয়ার কন্ডিশন 232। চলো এমসিকিউ, এসিকিউ এবং বড় প্রশ্ন কোনগুলো গুরুত্বপূর্ণ সেই বড় কোশ্চেনগুলো আমি তোমাদের বলে দেব। চলো শুরু করা যাক। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পার্টে দেখে নাও, এই পার্টে তোমাদের থাকছে আজকে বিশেষ করে টেস্ট পেপার থেকে, দেখে নাও এবিটি টেস্ট পেপার থেকে 232 পেজ। আর দেখো এমসিকিউ, এসিকিউ ফুললি কিন্তু আনসার তোমাদের সম্মুখে উপস্থাপন করতে চলেছি। আর ব্রড কোশ্চেন বা লং টাইপ কোশ্চেন ইম্পর্টেন্ট গুলো আমি বলে দেব আর আলোচনা করে দেব। এরপরে রয়েছে দেখো এবিটি এর দেখো এই টেস্ট পেপার থেকে কোনগুলো কমপ্লিট করেছে একবার দেখে নাও। এসি 19, এসি 89, এসি 51, এসি 76, 176, এসি 190, 211 এগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখন তোমাদের কিন্তু আজকে থাকছে তোমাদের কিন্তু 232। এই 232-এর মধ্যে দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকে রয়েছে দেখে নাও ভূগোল। এই ভূগোলের মধ্যে আজকে থাকছে তোমাদের এসি দেখো 232। চলো অনেক কথা বলে ফেললাম,
হ্যাঁ, প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো প্রথম কোয়েশ্চেন তোমরা কিন্তু কমেন্ট করবে, পারলে চট জলদি আমাকে বলে দেবে, চট জলদি আমাকে বলবে। দেখো ভৌম জলের প্রধান উৎস কি? দেখো ভৌম জল বা ভূগর্ভের জলের বা মাটির মধ্যে যে জল রয়েছে, মাটির মধ্যে সেই জলের প্রধান উৎস কি? দেখো উৎস, উৎসন্দ জল, সহজাত জল, মিটিউরিক জল, সামুদ্রিক জল। কোনটি ভৌম জলের প্রধান উৎস? সবই কিন্তু উৎস, তার মধ্যে কোনটি সোর্স, প্রধান সোর্স কোনটি? চট জলদি আমাকে বলে দাও দেখি। অঙ্কিতা বলছে একের সি, অঙ্কিতা বলছে একের সি। তারপরে পূজা কীর্তনিয়া, পূজা আছো? পূজা, হ্যালো পূজা আছো? সুলেখা সর্দার আছো? ওকে, প্রথমে চিরাগ সরকার বলেছে একের সি, দেখি তার আগে কে করেছে, কেউ করেনি। চিরাগ সরকার প্রথমে করেছে একের সি, একের সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো মিটিউরিক জল বা আবহিক জল বা বৃষ্টির জল হলো ভৌম জলের প্রধান উৎস। এরপরে রয়েছে দুয়ে কি বলেছে? কোন 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 দ্বীপ, কোন দ্বীপ যখন সামুদ্রিক সঞ্চয় কার্যের ফলে মূল ভূখণ্ডের সাথে যুক্ত থাকে তখন সংযোগকারী ভূমিরেখাকে কি বলে? অর্থাৎ সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে কোনো বাঁধের একটি অংশ স্থলভাগের সঙ্গে যুক্ত থাকবে, বাকি অংশ এক বা একাধিক দ্বীপের সঙ্গে যুক্ত থাকবে, তখন তাকে কি বলে? তখন স্পিড বলে, টম্বলো বলে, লুপ বলে, না হুক বলে? কোনটি বলে? দুইয়ের উত্তর দিয়ে দাও তোমরা। দুইয়ের উত্তর চট জলদি আমাকে দুইয়ের উত্তর দেবে তোমরা। দুইয়ের উত্তর তোমরা অনেকেই বি বলছো, যারা বি বলছো তোমাদের উত্তর কিন্তু সঠিক। টম্বলো উত্তর কিন্তু হবে টম্বলো। এরপরে তোমাদের রয়েছে, ওকে তোমাদের উত্তর লিজা আছো, রবিনা খাতুন আছো, রাহুল কুমার দে আছো, কুন্ডম আছো, ওকে সুদীপ শাহ আছো, ওকে বি ইজ দ্য কারেক্ট আনসার। তোমাদের উত্তর সবাই সঠিক, ঠিক আছে। খাতা কলম নিয়ে বসে যাও, কিন্তু খাতা কলম নিয়ে কোনো কোশ্চেন ডাউট হলে কিন্তু সেটি তোমরা করে নেবে। এরপরে রয়েছে প্রিয় শিক্ষার্থী, দেখে নাও 3, গতিশীল ভারসাম্য মতবাদের জনক কি? দেখো গতিশীল ভারসাম্য মতবাদের জনক কিন্তু তোমার জানো এই কোশ্চেনগুলো আলোচনা হয়েছে। 3-এর দাগ নাম্বার দেবে কিন্তু, দাগ নাম্বার। গতিশীল ভারসাম্য মতবাদের জনক কে? দেখো ডেভিড রয়েছে, এলসি কিং রয়েছে, পেঙ্ক রয়েছে, জেটি হ্যাক রয়েছে। উত্তর কি হবে? দেখো চট জলদি বলবে কিন্তু, গতিশীল ভারসাম্য মতবাদের জনক হলো জেটি হ্যাক। উত্তর কিন্তু অপশন ডি, তোমরা আনসার দিতে থাকো, ঠিক আছে, অপশন ডি। এরপরে রয়েছে দেখো তোমাদের 5-এর দেখো একটা জেটি হ্যাক হবে কিন্তু উত্তর। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 5, বলা হয়েছে বৃক্ষরূপী জলনির্গম প্রণালীর উপনদীগুলি মূল নদীর সঙ্গে যে কোণে মিলিত হয় তখন তাকে কি বলে? দেখো একটি নদী, ঠিক আছে, এই নদীর সঙ্গে যখন উপনদীগুলো এরকম এসে মিলিত হয়, সূক্ষ্ম কোণে এক একটা নদী মিলিত হবে, দেখো সূক্ষ্ম কোণে যখন মিলিত হয় তখন তাকে কি বলে? তখন তাকে কিন্তু বলে দেখো বৃক্ষরূপী জলনির্গম প্রণালী। তাহলে বৃক্ষরূপী জলনির্গম প্রণালীর ক্ষেত্রে কি হবে? সূক্ষ্ম কোণ হবে। উত্তর কিন্তু হবে অপশন বি। যারা বি করেছো তোমাদের কিন্তু তোমাদের উত্তর কিন্তু হবে বি কিন্তু ইজ দ্য কারেক্ট আনসার। দেখো 5-এর বি, ঠিক আছে, তোমাদের উত্তর অনেকেরই 90% উত্তর সবাই ঠিক আছে, উত্তর কিন্তু 90% ঠিক আছে, কোনো প্রবলেম নেই। চলো এরপরে দেখে নিচ্ছি 7-এ 6-এ কি বলেছে? দেখো আবহাওয়া বিকারের ফলে আলগার শিলাচূর্ণকে কি বলে? দেখো আবহাওয়া বিকারের ফলে আলগার শিলাচূর্ণকে কি বলে? ব্যাথলিথ, লোপোলিথ, রেগোলিথ, রেগোসল আর আছে রেগোলিথ। উত্তর কি হবে? আমাকে চট জলদি জানিয়ে দাও প্রিয় শিক্ষার্থীরা। আবহাওয়া বিকারের ফলে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির উপরে আলগা, শিথিল, ঝুরঝুরে যে স্তরটি রয়েছে, আমি আবার বলে দিচ্ছি, মৃত্তিকার এ বি সি এই 3টি স্তরকে কি বলে? তোমরা যারা কমেন্ট করেছো আমি দেখে নিয়েছি, অবশ্যই সায়ন ঘোষ ডি বলেছো, দেখি নেই। ইয়েস তোমাদের উত্তর সবাই সঠিক। 6-এর কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার, রেগুলিত। বাহ, ভেরি গুড তোমাদের সবাইকে ভেরি গুড। তোমরা কিন্তু সবাই সঠিক উত্তর দিচ্ছ, খুব ভালো লাগছে। আর এই ভালো লাগা থেকেই তোমাদের ভালো নাম্বার চলে আসবে, কোনো টেনশন নেই। ভালো লাগা থেকেই তোমাদের মানে চেষ্টা থেকেই ভালো নাম্বার তোমাদের বেরিয়ে আসবে। পরে কোশ্চেন দেখে নিচ্ছি 7, আমার মাথার উপরে দেখে নাও 7-এ বলা হয়েছে মাটিতে হিউমাস বেশি থাকলে মাটির রং কি হয়? লাল হয়, হলুদ হয়, কালো হয়, সাদা হয়। এই মাটির রং যদি
মাটিতে যদি উদ্ভিদের ফুল ফল পাতা প্রভৃতি পচে কি হয়? মাটি মাটি কি হবে? মাটি কোন রঙের হবে? কমেন্ট করো, চটজলদি কমেন্ট করো, চটজলদি কমেন্ট করো। দেখো, হিউমাস বেশি থাকলে কি হবে? লাল, হলুদ, কালো, সাদা। উত্তর কিন্তু হবে অপশন সি, ব্ল্যাক, মানে কালো। ইয়েস, তোমরা কিন্তু যারা করেছো কালো, কালো করেছো তোমরা, সবাই কালো করেছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ তোমাদের। কালো, ব্ল্যাক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো আটের। আটের বলা হয়েছে ভূমধ্যসাগরীয় অঞ্চলে, ভূমধ্যসাগরীয় অঞ্চলে আমরা জানি ফলের ঝুড়ি বলা হয়, পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে। আর ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের শীতের সময় বৃষ্টিপাত হয়, তার মানে ভূমধ্যসাগরীয় অঞ্চল শীতকাল আর্দ্র, গ্রীষ্মকাল কিন্তু শুষ্ক। তার মানে ভূমধ্যসাগরীয় জলবায়ু নির্দেশ করে কি? মেহগনি, মেহগনি আছে, জলপাই রয়েছে, সেগুন রয়েছে, রোজউড রয়েছে। আটের কিন্তু কমেন্ট করবে আটের। আটের আলম আলী, আলম আলী, আলম আলী কিন্তু, আলম আলী, হ্যাঁ আলম আলী আজকে অর্ডার করেছো তুমি, তুমি কিন্তু আমার পিডিএফ অর্ডার করেছো তুমি, কিন্তু আজকে 10টার সময় পেয়ে যাবে, রাত 10টার সময় আমি তোমাকে পাঠিয়ে দেবো। ঠিক আছে আলম? ওকে, আলম উত্তর দাও। সাতের কি বললো দেখি? সাতের সি বলছে, দেখি তো আলম। সাতের সি ঠিক আছে। এইবার আটের বলবে। আটের ফার্স্ট যে কমেন্ট করেছে আমি তারটাই বলবো। আটে উশ্রী বিশ্বাস, আটের বি বলছে, আটের বি উশ্রী বিশ্বাস ফার্স্ট, সুমন দাস সেকেন্ড রয়েছে, সুমন দাস সেকেন্ড, তারপরে রয়েছে দেখি অঙ্কিতা কুন্ডু থার্ড। ঠিক আছে, উত্তর তোমাদের সঠিক, জলপাই। দেখো, ভূমধ্যসাগরীয় অঞ্চলে ফলের ঝুড়ি বলা হয় আঙ্গুর, আপেল, কমলালেবু, নাশপাতি, জলপাই প্রভৃতি উৎপন্ন হয়, যা পৃথিবীর অন্য কোথাও উৎপন্ন হয় না, তাই ভূমধ্যসাগরকে ফলের ঝুড়ি বলা হয়। এরপরে রয়েছে দেখো নয়ে। নয়ে বলা হয়েছে ওজোন গ্যাসের আবিষ্কারককে। দেখো, বায়ুমণ্ডলের যে স্ট্রাটোস্ফিয়ার রয়েছে, সেই বায়ুমণ্ডল স্ট্রাটোস্ফিয়ারের মধ্যে প্রচুর ওজোন গ্যাস রয়েছে, সেই ওজোন গ্যাসের আবিষ্কার কে করেছে? স্কোনবি রয়েছে, ভূষণ রয়েছে, তারপরে ফেব্রি রয়েছে, ওয়েগনার রয়েছে। দেখো, ওজোন ওজোন গ্যাসটি কে আবিষ্কার করেছে? চটজলদি বলো তো প্রিয় শিক্ষার্থীরা, ফার্স্ট বলবে। ফার্স্ট নয়ে, নয়ে 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 উশ্রী বিশ্বাস বলছে নয় রে। দেখি নয় রে, আমি দেখে নিচ্ছি উশ্রী বিশ্বাসের আগে কেউ করেছে কিনা। ডাক নাম্বার বলবে, ডাক নাম্বার ছাড়া আমি বলবো না। নয়ের আলম আলী, নয়ের সি বলছে, উশ্রী নয়ের, নয় রে বললো, উশ্রী নয় রে, উশ্রী নয় রে। আর সুলেখা, দেখি তোমরা যারা করলে নয়ের কিন্তু ওজন, ওজন গ্যাসের আবিষ্কার কিন্তু স্কোনবি, স্কোনবি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, মাথায় রাখবে। এরপরে রয়েছে তোমাদের প্রিয় শিক্ষার্থী, দেখে নাও 10। 10-এর কি আছে? ও মাই গড, 10-এ রয়েছে যে শ্রেণীর উদ্ভিদ বৃষ্টিপাত যুক্ত স্যাঁতসেঁতে মাটিতে জন্মায় তাকে কি বলে? দেখো, তাকে হাইড্রোফাইট বলে, হাইগ্রোফাইট বলে, হ্যালোফাইট বলে, জেরোফাইট বলে। মানে বলা হয়েছে যে সমস্ত উদ্ভিদ বৃষ্টিপাত যুক্ত, মানে বৃষ্টিপাত, প্রচুর বৃষ্টিপাত হয়, স্যাঁতসেঁত মাটি, স্যাঁতসেঁতে কথা মানে ভেজা থাকে, মাটি ভেজা থাকে, সেখানে কোন ধরনের উদ্ভিদ জন্মায়? কোন ধরনের? আমি দেখো, হাইগ্রোফাইট, হাইগ্রোফাইট মানে জলজ উদ্ভিদ, তার সরি, হাইড্রোফাইট রয়েছে, হাইগ্রোফাইট রয়েছে। এরপরে হ্যালোফাইট, হ্যালোফাইট মানে লবণাম্ব উদ্ভিদ, এটা হবে না। জেরোফাইট মানে মরু উদ্ভিদ, এটা হবে না। এই দুটোর মধ্যে তোমাদের থাকবে কনফিউজড, হাইগ্রোফাইট হবে না হাইড্রোফাইট হবে। দেখো, হাইগ্রোফাইট কিন্তু, হাইগ্রোফাইট কিন্তু জলজ উদ্ভিদ। উত্তর কি হবে? উত্তর হবে হাইগ্রোফাইট। ঠিক আছে, অপশন কিন্তু হবে অপশন এ, হাইড্রোফাইট। হাইগ্রোফাইট আছে জলজ উদ্ভিদ, হাইড্রোফাইট। ঠিক আছে, স্যাঁতসেঁতে পরিবেশে কোন ধরনের উদ্ভিদ জন্মায়? দেখো, হাইড্রোফাইট কথার মানে জলজ উদ্ভিদ, উত্তর কি হবে? হাইগ্রোফাইট। ওকে, হাইগ্রোফাইট ইজ দ্য কারেক্ট আনসার। যারা করেছো অবশ্যই অবশ্যই তোমরা এই কোশ্চেনের উত্তর কিন্তু মাথায় রাখবে। কিন্তু দেখো, বৃষ্টিপাত যুক্ত স্যাঁতসেঁতে পরিবেশে কোন ধরনের উদ্ভিদ জন্মায়? অবশ্যই অবশ্যই তোমরা যারা উত্তর দিয়েছো, তোমরা অনেকেরই সঠিক হয়েছে, অনেকেরই সঠিক হয়েছে। কিন্তু আমি বলে দিচ্ছি অনেকেরই সঠিক হয়েছে। দেখো, হাইড্রোফাইট উদ্ভিদ কাকে বলে? হাইড্রোফাইট মাথায় রাখবে, হাইড্রোফাইট উদ্ভিদ কাকে বলে? ঠিক আছে, তো মাথায় রেখো তোমাদের। যারা যারা কমেন্ট করছো অবশ্যই আমাকে কমেন্ট করে যাও। যারা যারা এখানে আছো অবশ্যই আমাকে কমেন্ট করে যাও। আমি দেখে নিচ্ছি তোমাদের কমেন্টের উত্তরগুলো, আমি অবশ্যই বলবো।
ওকে, দেখো প্রিয় শিক্ষার্থী আমি বলে দিচ্ছি তোমাদের, হ্যাঁ যারা কমেন্ট করেছো দেখি আর কে কে করেছো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা যারা করেছো তোমাদের উত্তর কিন্তু সঠিক। যারা যারা করেছে এখানে দেখো, এখানে বলা হয়েছে যে সমস্ত উদ্ভিদ বৃষ্টিপাতযুক্ত স্যাঁতসেঁতে পরিবেশে জন্মায়। দেখো হাইড্রোফাইট, এই হাইড্রোফাইট কিন্তু জলজ উদ্ভিদ, এটা কিন্তু জলজ উদ্ভিদ। ঠিক আছে, জলজ উদ্ভিদ মানে শাপলা রয়েছে, ঠিক আছে, ঝাঁঝি রয়েছে, এগুলো জলজ উদ্ভিদ, কচুরিপানা এগুলো। তার মানে উত্তর কিন্তু হবে হাইগ্রোফাইট। হাইগ্রোফাইট ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা যারা বি করেছো বি নিয়ে নাও, বির উত্তর তোমরা যারা করেছো বি, বি দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো তোমরা যারা করেছো বি, এই বি কিন্তু ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, একবার দেখে নাও এই কোশ্চেনটি, বি ইজ দ্য কারেক্ট আনসার, হাইগ্রোফাইট। এরপরে রয়েছে দেখো জীব বৈচিত্র্য 11, জীব বৈচিত্র্যে সব থেকে বেশি প্রাণীর সংখ্যা থাকে। দেখো পৃথিবীতে যে জীব বৈচিত্র্য রয়েছে সেই জীব বৈচিত্র্যের মধ্যে সব থেকে বেশি পরিমাণে প্রজাতি কোন প্রজাতি রয়েছে? সরীসৃপ রয়েছে, তারপরে রয়েছে দেখো পাখি রয়েছে, কীটপতঙ্গ রয়েছে, স্তন্যপায়ী প্রাণী রয়েছে। 11 ও মাই 13, তোমরা 13তে চলে গেছো। তার ঠিক আছে, কীটপতঙ্গ, উত্তর কিন্তু হবে কীটপতঙ্গ। এরপরে রয়েছে 12, যা প্রদত্ত ঘটনা প্রাকৃতিক বিপর্যয় বলে গণ্য নয়। দেখো প্রদত্ত কথা মানে দেওয়া আছে। দেখো এখানে 4টি অপশনের মধ্যে কোন অপশনটি তোমরা এখানে মেনশন করবে? প্রাকৃতিক বিপর্যয় বলে গণ্য নয়। দেখো প্রাকৃতিক বিপর্যয় বলে গণ্য নয়, প্রাকৃতিক বিপর্যয় নয়, নয় মানে কি মনুষ্য সৃষ্ট, তার মানে এটা প্রাকৃতিক রয়েছে, এটি হরপাবান প্রাকৃতিক রয়েছে, সাইক্লোন প্রাকৃতিক, তার প্রাকৃতিক নয় মিথেন। তোমরা যারা মিথেন করেছো 12 কিন্তু অপশন ডি, হ্যাঁ তোমরা সবাই সঠিক করেছো ডি। ঠিক আছে ডি, 11 কিন্তু হবে কীটপতঙ্গ, আর 12 কিন্তু হবে তোমাদের মিথেন। মিথেন ইজ দ্য কারেক্ট আনসার। পরে কোশ্চেন দেখে নাও প্রিয় শিক্ষার্থী, 13তে কি বলেছে? দেখো 13তে বলা হয়েছে, কি বলেছে? যে পেশায় নিযুক্ত ব্যক্তিদের হোয়াইট কলার ওয়ার্কার বলা হয়। দেখো হোয়াইট কলার ওয়ার্কার কারা? দেখো এটা কৃষিতে রয়েছে কিন্তু রেড কালার, কৃষিতে রয়েছে কিন্তু রেড কালার। ঠিক আছে, আর শ্রম শিল্পে কিন্তু রয়েছে ব্লু, দেখো ব্লু কালার। ঠিক আছে, আর সেবা ক্ষেত্র কথার মানে তৃতীয় পর্যায়ে এখানে রয়েছে পিঙ্ক কালার। তার মানে উত্তর কিন্তু হবে তোমাদের গবেষণা মানে চতুর্থ পর্যায়ের ক্রিয়াকলাপ। এই চতুর্থ পর্যায়ের ক্রিয়াকলাপের সঙ্গে যারা যুক্ত তাদেরকে বলা হয় দেখো শ্বেত, তাদেরকে বলা হয় শ্বেত বা হোয়াইট কলার ওয়ার্কার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে তোমরা 38 থেকে 39 জনের লাইনে আছো। অঙ্কিতা 13 ডি বললো। ঠিক আছে, উত্তর কিন্তু তোমাদের সঠিক হয়েছে, সবাই সঠিক উত্তর, থ্যাংক ইউ। তারপরে রয়েছে দেখি তো যুক্ত দাস রয়েছে, থ্যাংক ইউ যুক্ত দাস, তোমাকে গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম। আকাশ বাড়ি আছো, মিতালি অধিকার 13 ডি, ঠিক আছে, মঞ্জিলা খাতুন 13 ডি, শেখ সামিম, ওকে থ্যাংক ইউ তোমাদের। চলো প্রিয় শিক্ষার্থী আমি দেখে নিচ্ছি, তোমাদের রয়েছে 14তে কি আছে? দেখো 12 মাস পাওয়া যায় এমন ফলের চাষকে কি বলে? দেখো 12 মাস পাওয়া যায় কোন ফলের চাষ? পোমাম কালচার, এখানে রয়েছে পোমাম কালচার রয়েছে, ওলেরি কালচার রয়েছে, ফ্লোরিকালচার রয়েছে, সেরিকালচার রয়েছে। দেখো 12 মাস পাওয়া যায় কোন ধরনের ফসল 12 মাস পাওয়া যায়? দেখো পোমাম রয়েছে, ফলের চাষকে পোমাম কালচার বলা হয়, ওলেরি কালচার শাকসবজির চাষকে বলা হয়, ফ্লোরিকালচার ফুলের চাষকে বলা হয়, সেরিকালচার দেখো সেরিকালচার কোন চাষকে বলা হয়? এই কোশ্চেনটি তোমরা কমেন্ট করবে, এই কোশ্চেনটি তোমরা কিন্তু কমেন্ট করে কমেন্ট সেকশন আমাকে জানিয়ে দেবে, দাগ নাম্বার বলে দেবে, 14 দাগ নাম্বারে বলে দেবে। ঠিক আছে, তোমরা যারা পরবর্তী পর্যায়ে যারা অফলাইনে দেখবে তোমরা কিন্তু আমাকে জানিয়ে দেবে, স্যার এই 14 নম্বরের 12 মাস পাওয়া যায় এমন ফলের চাষকে বলা হয় এই। তবে আমি তোমাদের হিন্টস দিচ্ছি, পোমাম কালচার ফলের চাষকে পোমাম কালচার বলে। ওলেরি কালচার মানে শাকসবজি, ওলকপি খাও তো, ওলকপি তো শাকসবজি চাষকে ওলেরি কালচার বলে, ফুলের চাষকে ফ্লোরিকালচার বলে, সেরিকালচার তোমরা জানো, সবাই জানো। এই চারটের মধ্যে কোন অপশনটি হবে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো এরপরে রয়েছে তোমাদের 15 কোস্টিক সোডা ও সোডা অ্যাশ কাঁচামাল ব্যবহার করা হয় কিসে? ইস্পাত শিল্পে, বস্ত্র শিল্পে, কাগজ শিল্পে, রবার শিল্পে। উত্তর তোমরা অনেকে করেছে যারা দেখলাম কাগজ শিল্পে। উত্তর কিন্তু হবে কাগজ শিল্পে কিন্তু সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, রং, ব্লিচিং পাউডার, ঠিক আছে, সোডা, তারপরে রয়েছে কোস্টিক সোডা ইত্যাদি।
ঠিক আছে, এগুলো রয়েছে। আর রয়েছে 16তে রয়েছে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানাটির নাম কি? দেখো ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানাটির নাম কি দেখে নাও। ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কারখানাটি, এটি পারবে কিন্তু তোমরা। রয়েছে জামশেদপুর, রয়েছে মানে জামশেদপুর বা জামশেদপুর, কেউ কিন্তু উচ্চারণে কিছু বলবে না। জামশেদপুরও বলতে পারবে, জামশেদপুরও বলতে পারবে। ঠিক আছে, যেমন মুম্বাইও বলতে পারবে, বোম্বেও বলতে পারবে, যদিও বর্তমানে নাম মুম্বাই। এরপরে রয়েছে দেখো আর একটা কথা বলছি, ফিলিপাইন্সও বলতে পারবে, ফিলিপিন্সও বলতে পারবে। এরপরে রয়েছে দেখো ভিলাই, দুর্গাপুর, বোকারো। তো তোমরা অবশ্যই বলে দেবে। দেখো যারা যারা আছো প্রিয় শিক্ষার্থীরা, চটজলদি আমাকে বলে দাও ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানাটি নাম কি? যারা যারা আছো চটজলদি বলো। যারা যারা রয়েছে প্রিয় শিক্ষার্থীরা, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানাটির নাম কি? চটজলদি চটজলদি, তোমরা অনেকেই করে কমেন্ট করেছো, দেখি তোমরা কে কে কমেন্ট করেছো, একটু দেখে নিচ্ছি তোমাদের কমেন্টের। ইয়েস, মিতালি কাগজ, এটা ঠিক আছে। 15 আমি এখন 16তে চলে গেছি। 16তে কে করলো দেখি ফার্স্ট? 16 উশ্রী বিশ্বাস, 16 বি বললো, দেখি তো। 16 বি উশ্রী ফার্স্ট, 16 বি। তারপরে বিক্রম সেকেন্ড, 16 বি। এরপরে রয়েছে দেখি হ্যাঁ ঠিক আছে, জয়ন্ত দাস 16 বি, ঠিক আছে। জয়ন্ত থার্ড। এরপরে 16 বি হলো উত্তর কিন্তু হবে ভিলাই। এরপরে রয়েছে দেখো 17 নম্বরের কোশ্চেন, টাইফুন নামে ক্রান্তীয় ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে কি নামে পরিচিত? দেখো টাইফুন বা ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে কি নামে পরিচিত? লু আছে, তারপরে কালবৈশাখী আছে, আধি আছে, আশ্বিনের ঝড় আছে। দেখো এই যে টাইফুন ঝড়টি চীন সাগরে হয়, কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশে কি নামে পরিচিত? উত্তর কিন্তু হবে উত্তর। দেখো লু কিন্তু এক ধরনের উষ্ণ বায়ু, যেটি কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতের রাজস্থানে দেখা যায়। লু দেখা যায়। কালবৈশাখী কিন্তু দেখো আমাদের বৈশাখ মাসে যে ঝড়টি হয় কালবৈশাখী। আধি রয়েছে উত্তর পশ্চিম ভারতে ধূলিঝড়, আর এটি কিন্তু উষ্ণ বায়ু প্রবাহ লু। আর ধূলিঝড় কিন্তু আধি। আর কালবৈশাখী আশ্বিনের ঝড় আশ্বিন মাসে যেটি হয়। আর উত্তর কিন্তু হবে তোমাদের কালবৈশাখী। ঠিক আছে, টাইফুন, দেখো টাইফুন কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু কালবৈশাখী হয়। উত্তর কিন্তু অপশন বি। এরপরে রয়েছে তোমাদের দেখো 18 নম্বরে রয়েছে ভারতের 10 লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট পৌর বসতিকে কি বলে? শহর, নগর, মহানগর, মেগাসিটি। চটজলদি বলো, চটজলদি বলো প্রিয় শিক্ষার্থীরা, যারা যারা আছো। 17 বলছে, 17 দেখে নিচ্ছি। 17 ঠিক আছে। 18 বলবে উশ্রী বিশ্বাস বলছে 18 সি। দেখি 18 সি বলছে মহানগর উশ্রী মহানগর বলছে, দেখি তো। স্টাডি উইথ রাহুল 18 ডি বলছো। উশ্রী বলছে 18 সি, উশ্রী ফার্স্ট। তারপরে রয়েছে খাতুন, কে খাতুন বলছে দেখো, খাদিজা খাতুন বলছে 18 সি। উত্তর খাদিজা খাতুন সেকেন্ড রয়েছে। ফ্রি ফায়ার গেম সি থার্ড। ওকে, ঠিক আছে। উত্তর কারেক্ট তোমাদের। 10 লক্ষের বেশি জনসংখ্যাকে কিন্তু মহানগর বলা হয়, মানে মেট্রোপলিস। কোথায় গেল এই যে মেট্রোপলিস? 10 লক্ষ হলে কিন্তু মেট্রোপলিস বা মহানগর। কিন্তু যখন তোমাকে 50 লক্ষ বলবে তখন কিন্তু হবে 50 লক্ষ বললে কিন্তু হবে মেগা সিটি। ঠিক আছে, মেগা সিটি। এরপরে রয়েছে দেখো তোমাদের 19 কি বলেছে? প্রায় 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 কি বললো দেখি? প্রায় যোগাযোগহীন বিচ্ছিন্ন ক্ষুদ্র বসতিকে কি বলে? এই কোশ্চেন যদি তোমরা না পারো তাহলে তোমাদের গালে চর মারবো, তোমাদের হাত পিটিয়ে লাল করে দেবো। এই কোশ্চেনটি না পারলে হাত পিটিয়ে তোমাদের লাল করে দেবো, কিন্তু আমি বলে দিলাম। প্রায় যোগাযোগহীন বিচ্ছিন্ন বসতিকে কি বলে? গ্রাম বলে, মৌজা বলে, জলবিন্দু বসতি বলে, হ্যামলেট বলে। কোনটি হবে? দেখো প্রায় যোগাযোগহীন বিচ্ছিন্ন জনবসতি কি বলে? আজকে কিন্তু তোমাদের সবগুলোকে আজকে কিন্তু আমি পেটাবো না পারলে। ঠিক আছে, 19 বলবে কিন্তু দাগ নাম্বার বলবে। স্টাডি উইথ রাহুল 19 সি বললো, 19 সি বললো, 19 সি। তারপরে দেখে নিচ্ছি উশ্রী 19 ডি, উশ্রীর আগে কি আছে দেখি তো? বিক্রম গড়াইন আছে 19 ডি।
বিক্রম গরাইন দেখে নিচ্ছি ফার্স্ট, বিক্রম গরাইন ফার্স্ট। উষ্ট্রি 19-এ ডি, উষ্ট্রি মনে হয় সেকেন্ড। অঙ্কিতা কুন্ডু, অঙ্কিতা কুন্ডু ডি, ঠিক আছে ঠিক আছে। মিতালিও বলছো ডি, ঠিক আছে। নাসরিন ইয়েস, তোমাদের উত্তর ঠিক আছে। দেখো এখানে বলা হয়েছে প্রায় যোগাযোগহীন, যোগাযোগহীন বিচ্ছিন্ন ক্ষুদ্র বসতিকে বলা হয় হ্যামলেট। ইয়েস, খুব ভিভিআই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এটি। এবার তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, হ্যামলেট কাকে বলে আমি বলে দিচ্ছি। দেখো প্রধান বসতি থেকে, শুনে নাও মিতালি, তুমি কিন্তু কনফিউজ এই কোশ্চেনগুলোতে কনফিউজ থাকো, তো শুনে নাও তোমরা সবাই, সবার কথা বলছি। দেখো প্রধান বসতি থেকে মানে তোমার গ্রামটি যেখানে রয়েছে, তুমি যেখানে থাকো যেই গ্রামে, যারা গ্রামের কথা বলছি, শহরের কথা বলছি না, যারা গ্রামে থাকো, তোমাদের বড় একটি গ্রাম আছে, তোমাদের গ্রাম থেকে, তোমাদের গ্রাম থেকে দূরে, কিছুটা দূরে, তোমাদের গ্রাম থেকে কিছুটা দূরে 2 থেকে 25টি ঘর নিয়ে গড়ে ওঠা বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন মানে আলাদা, বিচ্ছিন্ন তার মানে কি বললাম, তোমাদের গ্রাম থেকে, তোমাদের প্রধান গ্রাম থেকে একটু দূরে 2 থেকে 25টি ঘর নিয়ে গড়ে ওঠা গ্রামকে বলা হয় কি হ্যামলেট। হ্যামলেটের বাংলা হলো ক্ষুদ্র গ্রাম, ক্ষুদ্র গ্রাম। এরপরে রয়েছে, এরপরে রয়েছে তোমাদের কুড়ি, কুড়িতে রয়েছে কি দেখো, কুড়িতে বুড়ি দেখো রয়েছে ভারতের বৃহত্তম বৃহত্তম ইলেকট্রনিক শিল্পকেন্দ্র কোনটি? দেখো ভারতের বৃহত্তম ইলেকট্রনিক শিল্পকেন্দ্র কোনটি? দিল্লি রয়েছে, এটাও পারবে সবাই। বেঙ্গালুরু রয়েছে, মুম্বাই রয়েছে, চেন্নাই রয়েছে। দেখো এখানে কিন্তু তোমরা সবাই জানবে কুড়ির, কুড়ির কে করেছে কমেন্ট, কুড়ির কুড়ির দেখে নিচ্ছি। ফার্স্ট কমেন্ট আমি অবশ্যই দেখবো, ফার্স্ট কমেন্ট ডাক নাম্বার না বললে আমি বলবো না। কুড়ির ফার্স্ট এসকে, এসকে এসকে শামীম বলছে কুড়ির, কুড়ির 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 ডি, সুদীপ্ত শাহ কুড়ির ডি দেখে নিচ্ছি। কুড়ির কুড়ি কিন্তু বলবে, কুড়ির বি, কুড়ির বি বলছে কে দেখিয়ে তো, উশ্রী বিশ্বাস কুড়ির বি। উশ্রীর কিন্তু সমস্ত কোশ্চেন উত্তরগুলো হয়ে যাচ্ছে উশ্রীর। আর এরপরে শেখ শামীম বলছে কুড়ির বি। এরপরে রয়েছে মনিজা খাতুন কুড়ির বি, ইয়েস ইয়েস কুড়ির বি। শেখ শামীম, উশ্রী বিশ্বাস, ঠিক আছে। তোমাদের উত্তর কিন্তু সবার খারাপ। অঙ্কুর, অঙ্কুর রুইদাস, অঙ্কুর রুইদাস ওয়েলকাম তোমাকে অ্যান্ড গুড ইভিনিং জিওআইবি 7 চ্যানেলে। অবশ্যই যারা নতুন আছো তারা যদি পারো, যদি সম্ভব হয়, পসিবল হয়, তোমাদের ওই নরম হাতের স্পর্শ দিয়ে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর পারলে পসিবল হলে তোমাদের বন্ধুদের একটু শেয়ার করে দিও। ওকে চলো, এখানে তোমরা যারা করেছো বেঙ্গালুরু, এই বেঙ্গালুরু ইজ দ্য কারেক্ট আনসার। এই বেঙ্গালুরু হবে তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র, এই বেঙ্গালুরু হবে ইলেকট্রনিক শিল্পের জন্য বিখ্যাত একটি কেন্দ্র, ঠিক আছে। বিমানপথ, বিমানপথ বেঙ্গালুরু একটি গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র, ঠিক আছে। তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র বেঙ্গালুরু, আমি অনেকগুলো বললাম কিন্তু এগুলো কিন্তু মাথায় রাখবে প্রিয় শিক্ষার্থীরা। ও আর একটা কথা বলছি, তোমরা যারা আমার ফেসবুক তোমরা যারা ফলো করনি, তোমরা ডেসক্রিপশন লিংকে যাও, এক্ষুনি যাও, ডেসক্রিপশন লিংকে গিয়ে আমার ফেসবুক পেজটি ফলো করো। যদি পসিবল হয় আমার ফেসবুকে তোমাদের সুবিধা অসুবিধাগুলো জানাতে পারবে, ওখানে কমেন্ট করলে, মেসেঞ্জারে কমেন্ট করলে তোমরা উত্তরগুলো পেয়ে যাবে। তোমরা ফেসবুকে যাও, এই ভিডিও ডেসক্রিপশন লিংকে যাও, ওখানে গিয়ে দেখো তোমাদের কিন্তু রয়েছে আমার ফেসবুকের পেজের লিংক। ওই লিংকে গিয়ে তোমরা যদি পারো অবশ্যই আমাকে কমেন্ট করো, আর তোমাদের নামটি উল্লেখ করে দিও, ঠিক আছে। তোমরা তোমাদের নামটি উল্লেখ করে দিও। ওকে এক্ষুনি চলে যাও। এরপরে রয়েছে তোমাদের দেখো 21-এ বলা হয়েছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার জনবহুল দেশগুলি যে পদ্ধতিতে অধিক কৃষিকার্য করা হয়। দেখো দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কোনগুলো, আমার আগে জানতে হবে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কোনগুলো। দেখো দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো বলতেই আমরা বুঝি চীনের পূর্ব অংশ রয়েছে, জাপান রয়েছে, তারপরে রয়েছে তোমাদের কি বলবো, লাওস রয়েছে, কাম্পুচিয়া রয়েছে, ফিলিপিন্স রয়েছে, ঠিক আছে, মিয়ানমার রয়েছে, ঠিক আছে, বর্নিও রয়েছে, এগুলো রয়েছে। ভারত রয়েছে, তারপরে রয়েছে আরো অসংখ্য দেশ রয়েছে, বাংলাদেশ রয়েছে। এগুলো দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো, শ্রীলঙ্কা রয়েছে, ঠিক আছে। এগুলো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে সব থেকে কোন পদ্ধতিতে মানে বেটার চাষ করা হয়, মানে কি চাষ করা হয়? নিবিড় কৃষি, ব্যাপক কৃষি, বাগিচা কৃষি, বাজার ভিত্তিক কৃষি। উত্তর বলো দেখে নিচ্ছি, উত্তর বলো দেখি। 21-এর বি বলছে, 21-এর বি। এইবার হলো না, 21-এর বি হলো না।
উশ্রী 21-এর বি হলো না তোমাদের, আর 21-এর কে করলো দেখে নেই ফার্স্ট কে কমেন্ট করলো নো। দক্ষিণ এবং দক্ষিণপুর, এখানে তোমরা সবাই ধরা খেয়ে গেলে, এখানেই তোমরা সবাই ধরা খেয়ে গেলে আজকে। উত্তর কিন্তু হবে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে নিবিড় নিবিড় পদ্ধতিতে চাষবাস হয়। উত্তর কিন্তু হবে অপশন এ। তোমাদের কারো হয়নি, তোমরা সবাই আজকে একটা রসগোল্লা পেলে, ঠিক আছে। ওকে, এরপরে তোমাদের 1 নম্বর কোশ্চেনগুলো সম্পূর্ণ বলে দেবো। দেখো 1 নম্বর কোশ্চেনগুলো ফলো করবে, টাইপ করা। তোমাদের কিন্তু আমি সময় দেবো তোমাদের কিন্তু স্ক্রিনশট নেওয়ার জন্য, ঠিক আছে। আর তোমরা যারা দেখো এখানে রয়েছে সংক্ষিপ্ত উত্তরগুলির ভিত্তিতে প্রশ্নগুলির উত্তর দাও। তার মানে এসএকিউ, এই এসএকিউ প্রশ্নগুলির আমি টাইপ করে তোমাদের সামনে নিয়ে এসেছি। পর্যায়ন কি, ভাদত স্তর কাকে বলে, অ্যাটল কি, প্রদেশীয়বাদ, পেডিপ্লেন, পূর্ববর্তী নদী, চাপরূপী, তারপরে পেডালফার, পেডোক্যাল, এনপিকে, এগুলো সমস্ত উত্তরগুলো দেখে নাও। দেখো সমস্ত উত্তরগুলো দেখে নাও, কিন্তু তোমাদের আগে ব্রড কোশ্চেনগুলো তোমাদের আমি বলে দেবো, ঠিক আছে। পরে কিন্তু আমি তোমাদের ব্রড কোশ্চেন, এই যে কোন ব্রড কোশ্চেন, ঠিক আছে, আমি এক্ষুনি বলে দিচ্ছি তোমাদের ব্রড কোশ্চেন কোনগুলো ইম্পর্টেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, এই কোশ্চেন আমার মনে হয়, এই কোশ্চেন দেখো রচনাধর্মী বা বড় প্রশ্ন ব্রড কোশ্চেন তোমাদের রয়েছে 7 নম্বরের। এই কোশ্চেনটি মনে হয় এবার তোমরা যারা মুখস্থ করবে, যারা বোঝো তো, যারা একদম পাই টু পাই, দাড়ি কমা চিত্র সহ, দাড়ি কমা চিত্র সহ পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই কোশ্চেন তোমরা খাতা খুললেই পেয়ে যাবে। কাস্ট অঞ্চলে ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, এখানে কিন্তু ক্ষয়কার্য বলেছি, কিন্তু দেখো কাস্ট অঞ্চলে কিন্তু ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ হয় আর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ হয়। অবশ্যই তোমরা কাস্ট অঞ্চলের সম্পূর্ণ ভূমিরূপগুলো পড়বে, ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো পড়বে, সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো পড়বে। দেখো কাস্ট অঞ্চলের সঞ্চয় কার্য এবং কি বলবো, সঞ্চয় কার্য এবং ক্ষয় কার্যের ফলে নানা ধরনের ভূমিরূপ গঠিত হয়। আমি একবারে বলে দিচ্ছি, টেরারোসা রয়েছে, শৃঙ্খল সোয়ালোহল রয়েছে, উভালা রয়েছে, পলজি রয়েছে, ডোলাইন রয়েছে, স্টালাকমাইট রয়েছে, স্তম্ভ রয়েছে, ঠিক আছে, কারেন্ট রয়েছে, ঠিক আছে, ক্লিন্স রয়েছে, লেপিস রয়েছে, পোনার রয়েছে। এই ধরনের অসংখ্য কিন্তু ভূমিভাগ রয়েছে চুনাপাথর বা কাস্ট অঞ্চলে। তার মধ্যে কোনগুলো এখানে রয়েছে ক্ষয়কার্যের ফলে গঠিত হয়, অথবা তোমরা কাস্ট অঞ্চলের ভূমিরূপগুলো আই টু পাই তোমরা কিন্তু মুখস্থ করে নেবে। প্রিয় শিক্ষার্থীরা, ভিভিআই প্রত্যেকটি সেটে তোমরা ডাব্লিউবিটিএ বলো, এবিটিএ বলো, ডাব্লিউবিএইচএ বলো, এই কাস্ট অঞ্চলের ভূমিরূপ তোমরা পাবে। তার মানে কি, তোমাদের কি করতে হবে, কোশ্চেনটি দাড়ি কমা বাড়িতে বসে প্র্যাকটিস করতে থাকো কোশ্চেনটি, ওকে। এরপরে রয়েছে দেখো, আর তোমরা যদি তোমরা যারা উচ্চ মাধ্যমিক দেবে, সরি, তোমরা যারা 2024 সালে এই 2024 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক দেবে, তোমরা যদি আমার সাজেশন পেতে চাও, এ টু জেড সাজেশন পেতে চাও, শুধু সাজেশন নয়, এমসিকিউ, এসএকিউ, উত্তর সহ ব্রড কোয়েশ্চেন মানে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন, এগুলো কিন্তু তোমরা সম্পূর্ণ এ টু জেড প্রাকৃতিক ভূগোল, অর্থনৈতিক ভূগোলের মধ্যে প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে বাছাই করা এমসিকিউ, এসিকিউ, ব্রড কোয়েশ্চেন, উত্তর সহ চিত্র সহ আমি তোমাদের সামনে কিন্তু উপস্থাপন করব। তবে সেই উত্তর নিতে গেলে আর তোমাদের 135 টাকা আমার কষ্ট করা রাত দিন 24 ঘন্টা করে তোমাদের কিন্তু এই উত্তরগুলো আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। দেখো 135 টাকায়, 135 টাকা মাত্র, অনলি 135 টাকায় কিন্তু তোমরা আমাকে খারাপ ভাববে না। দেখো 135 টাকা কেন বললাম বলো তো, অনেক কষ্ট করে এগুলো তৈরি করেছি, দিন রাত এক করে তোমাদের জন্য। তাই 135 টাকায় মাত্র তোমরা কিন্তু পাচ্ছ 2024 সালের ভূগোলের লাস্ট মিনিট সাজেশন, উত্তর, এমসিকিউ, এসিকিউ প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে, ওকে। আর তোমরা যারা 135 টাকা পেমেন্ট করবে, তোমাদের কিন্তু একটি সুযোগ রয়েছে, হ্যাঁ তোমাদের কিন্তু একটি সুযোগ রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, মন দিয়ে শোনো, ধ্যান দিয়ে শোনো, মাথায় ঢুকিয়ে নাও। তোমরা যারা 135 টাকা আমার 90623866 এ পেমেন্ট করবে, তোমরা কিন্তু এই যে এবিটি এর যে টেস্ট পেপার এবিটিএ, এই এবিটি টেস্ট পেপারের কিন্তু তোমরা ফুললি তোমরা কিন্তু সমাধান পেয়ে যাবে।
টাইপ করা সমাধান পেয়ে যাবে, যেগুলো আমি তোমাদের এই যে পড়াচ্ছি, এই যে টাইপ করা, এরকম টাইপ করা তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখে নাও, এরকম টাইপ করা কিন্তু তোমরা সম্পূর্ণটাই পেয়ে যাবে। ঠিক আছে, এবিটি টেস্ট পেপারের টোটাল উত্তর পেয়ে যাবে। এরকম সুযোগ কিন্তু তোমাদের কিন্তু আসবে না, এরকম সুযোগ তোমাদের কেউ দেবে না, কোনো ইউটিউবার তোমাদের কিন্তু এরকম সুযোগ দেবে না। আমি তোমাদের যে সুযোগগুলো দিতে চলছি, হ্যাঁ, তো অবশ্যই তোমরা একটু ফলো করবে আমি যে কথাগুলো বললাম। লাস্ট বলে দিচ্ছি, 135 টাকায় ফুললি সাজেশন A to Z পাচ্ছ, এমসিকিউ এসিকিউ বড় প্রশ্ন বাছাই করা করছেন, এবং চিত্র সহ পাচ্ছ, বড় প্রশ্ন উত্তর সহ, আর সেই সঙ্গে সঙ্গে তোমরা এবিটের ফ্রিতে এবিটের উত্তরগুলো পাচ্ছ। চলো দেখে নেওয়া যাক। দেখো, গঠনকারী তরঙ্গ কাকে বলে একবার দেখে যাবে। ঠিক আছে, গঠনকারী। আর নদীর ক্ষয়চক্রের ব্যাঘাত কি? দেখো, স্বাভাবিক ক্ষয়চক্রের যৌবন অবস্থা থেকে পরিণত পর্যায়ে বা বার্ধক্য পর্যায়ে পৌঁছানোর আগেই কোনো ভূমিকম্প কিংবা অগ্নুৎপাতের ফলে ওই ক্ষয়চক্র যদি ব্যাঘাত ঘটে, তখন সেই ক্ষয়চক্রকে নদীর ক্ষয়চক্রের ব্যাঘাত বলা হয় বা স্বাভাবিক ক্ষয়চক্রের ব্যাঘাত বলা হয়। এখানে নদীর ক্ষয়চক্র না দিয়ে তোমাদের স্বাভাবিক ক্ষয়চক্রের ব্যাঘাত দিতে পারতো, একই কোয়েশ্চেন। ঠিক আছে, অথবা দিতে পারতো ভৌগোলিক ক্ষয়চক্রের ব্যাঘাত কাকে বলে, একই কোয়েশ্চেন। স্বাভাবিক ক্ষয়চক্র, নদীর ক্ষয়চক্র, ভৌগোলিক ক্ষয়চক্র, একই কোয়েশ্চেন। চলো এরপর দেখে নাও, বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী ব্যাখ্যা করো। এই কোশ্চেনে কিন্তু আছে ইলুভিয়েশন, ভিভিআই। ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য, ভিভিআই কিন্তু এলিভেশন স্তর গঠন করে। ইলুভিয়েশন দেখো, দেখো, হ্যাঁ, দেখো এলুভিয়েশন আর ইলুভিয়েশন, এই ইলুভিয়েশন আর এলুভিয়েশনের মধ্যে যেই পার্থক্য আছে, এই পার্থক্যটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের। ইলুভিয়েশন বিস্তর গঠন করে, এলুভিয়েশন বৃষ্টিপাতের উপর নির্ভর করে। ইলুভিয়েশন এলু এলু এই এলুভিয়েশনের প্রকৃতির উপর নির্ভর করে। তার মানে ইলুভিয়েশনের বাবাকে এলুভিয়েশন, এই এলুভিয়েশনের উপর সম্পূর্ণ নির্ভর করে এই ইলুভিয়েশন। ঠিক আছে, ইলুভিয়েশন বিস্তর গঠন করে, তার মানে নিচে থাকে। ঠিক আছে, এই ইলুভিয়েশনকে সঞ্চয় স্তর বলা হয় বা খনিজ ভান্ডার বলা হয়। আর এলুভিয়েশনে খনিজের অভাব দেখা যায়, এরকম পার্থক্য আছে কিন্তু। এরপরে রয়েছে দেখো, নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের জীবনচক্র ব্যাখ্যা করো, অথবা বলতে পারে মধ্য অক্ষাংশ ঘূর্ণপাতের জীবনচক্র ব্যাখ্যা করো, ভিভিআই কোশ্চেন। এরপর এই কোশ্চেন অনেকবার পেয়েছি। ভারতের জলবায়ুর উপর জেট বায়ুর প্রভাব উল্লেখ করো। আমার সাজেশনে আছে এই কোশ্চেনগুলো, প্রত্যেকটি কোশ্চেন। ক্রান্তীয় অঞ্চলের জীববৈচিত্র্যের সর্বাধিক কেন? দেখো, ক্রান্তীয় অঞ্চল বলতে কিন্তু এখানে বোঝা যায় নিরক্ষীয় অঞ্চলকে, নিরক্ষীয় বৃষ্টি অঞ্চলকে। এই নিরক্ষীয় বৃষ্টি অঞ্চল বা ক্রান্তীয় অঞ্চলে কেন এত জীববৈচিত্র্য দেখা যায়? দেখো, নিরক্ষীয় অঞ্চল বা ক্রান্তীয় বৃষ্টি অঞ্চলে প্রত্যেকদিন সারা বছর বৃষ্টিপাত হয়, তাপমাত্রা প্রত্যেকদিন বেশি, তাই ওখানে ঘন অরণ্য রয়েছে। ওই ঘন অরণ্য বৃষ্টিপাতযুক্ত স্যাঁতসেঁতে পরিবেশে, ঠিক আছে, প্রচুর পরিমাণে উদ্ভিদ জন্মায়, লাখ লাখ হাজার হাজার কোটি রকম, মানে কোটি বলবো না, লাখ লাখ রকম হাজার হাজার রকম উদ্ভিদ প্রাণী জন্মায়। তাই নিরক্ষীয় অঞ্চল উষ্ণতা এবং বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকার জন্য এখানে কিন্তু ঘন অরণ্য সৃষ্টি হয়েছে। তাই এখানে কিন্তু সর্বাধিক জীববৈচিত্র্য লক্ষ্য করা যায়। এরপরে রয়েছে দেখো বিপর্যয়ের পরবর্তী পর্যায়ে কি কি ব্যবস্থা গ্রহণ করা যায়। দেখো, কোনো একটি জায়গায় বিপর্যয় হলো, বন্যা হলো, খরা হলো, আর কি হলো, ভূমিকম্প হলো, সেই সব জায়গায় মানে বিপর্যয়ের পরবর্তী পর্যায়ে তুমি কি কি ব্যবস্থা গ্রহণ করবে? উদ্ধার করতে হবে, মানে পরিষেবা চালু করতে হবে, চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে হবে। তারপরে বলা যায় উদ্ধারকারী দল তাদেরকে উদ্ধার করার জন্য এগিয়ে আসবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে সঙ্গে আর কি করতে হবে বলতো? এইসব জায়গায়, হ্যাঁ, এই বিপর্যয় যে সমস্ত জায়গায় হয়েছে সেই সব জায়গায় অস্থায়ী তাঁবু তৈরি করতে হবে, তাদের ট্রিটমেন্ট করতে হবে। ঠিক আছে, এই বিভিন্ন কারণ কিন্তু রয়েছে, 8 থেকে 9টি 10টি। আলোকপ্রিয় বা আলোক বিদ্বেষী উদ্ভিদ কাকে বলে? স্কিওফাইট বা হেলিওফাইট। দেখো, স্কিওফাইট এবং হেলিওফাইট উদ্ভিদ কাকে বলে? মানে আলোকপ্রেমী এবং আলোক বিদ্বেষী। আলোকপ্রেমী কি? সূর্যমুখী আলোকপ্রেমী উদ্ভিদ। আলোক বিদ্বেষী মানে আলোকে ভালোবাসে না, আলোকপ্রেমী মানে আলোকে ভালোবাসে, তার মানে সূর্যমুখী। আলোক বিদ্বেষী উদ্ভিদ কি? পান রয়েছে। আলোকপ্রেমী সূর্যমুখী রয়েছে, বট রয়েছে, জবা রয়েছে, এগুলো আলোকপ্রেমী। আর আলোক বিদ্বেষী রয়েছে আলোকে ভালোবাসে না। কে আলোকে ভালোবাসে না? পান রয়েছে, ফার্ন রয়েছে, ফার্ন এগুলো রয়েছে। এগুলোর মধ্যে পার্থক্য লিখতে হবে। এরপরে রয়েছে তোমাদের, দেখো, শীতে রয়েছে
খুব সবুজ বিপ্লবের সুফলগুলো উল্লেখ করো। দেখো সবুজ বিপ্লবের সুফলগুলো পড়বে, কুফলগুলো পড়বে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে রয়েছে জীবিকা সত্তাভিত্তিক কৃষি এবং বাণিজ্যিক কৃষির মধ্যে পার্থক্য কি, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপরে রয়েছে দেখো নারকেল উৎপাদনের প্রধান দুটি দেশের নাম কি। দেখো নারকেল উৎপাদন করে কিন্তু নারকেল উৎপাদন রয়েছে শ্রীলঙ্কা রয়েছে, তারপরে রয়েছে ইন্দোনেশিয়া রয়েছে, ঠিক আছে। নারকেল উৎপাদন করে শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স এই সমস্ত দেশগুলোতে করে, কিন্তু মেনলি শ্রীলঙ্কা রয়েছে। এরপরে রয়েছে ডি, দেখো ডি কোশ্চেনগুলো দেখে নাও, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। ভিভিআই দেখো জাপানে লোহা আকরিকের অভাব থাকা সত্ত্বেও জাপান লৌহ ইস্পাত শিল্পে বিকাশ লাভ করেছে, কেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। মানুষ জনঘনত্ব এবং মানুষ জমির অনুপাতের মধ্যে পার্থক্য কি, এই কোশ্চেনটা ভিভিআই কোশ্চেন। তারপরে রয়েছে দেখো খুবই ভিভিআই, প্রত্যেকটি চ্যাপ্টারে কিন্তু দিয়েছে সেটে। দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ কি, দেখো জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে কেন, মেধা প্রবাহ বা ব্রেন ড্রেন কাকে বলে, তোমাদের কিন্তু করিয়েছি। ছত্তিশগড়ে খনিজ এবং শিল্পের পরিচয় দাও, তোমাদেরকে হলদিয়াটি দেওয়ার সম্ভাবনা রয়েছে, হলদিয়া, কারণ গতবারে ছত্তিশগড় দিয়েছে, এবার হলদিয়া। এরপরে রয়েছে দেখো পরিকল্পনা অঞ্চল হিসাবে হলদিয়া বন্দরের গুরুত্ব কি, দেখো হলদিয়া বন্দরের গুরুত্ব করতে হবে। চলো প্রিয় শিক্ষার্থীরা দেখে নিচ্ছি তোমাদের এসএকিউ কোশ্চেন গুলো। এসএকিউ কোশ্চেন দেখি তোমরা যারা যারা আছো এখানে। এইচএস কোশ্চেন স্যার, এইচএস কোশ্চেন পেপার 100% অরিজিনাল 200 রুপিস, না 200 রুপিস, দেখো 100 অরিজিনাল। আমি এখানে যে আছো দেখো। এরপরে দেখো না, হ্যাঁ নাসরিন খান বলছে, হাই স্যার নাসরিন খান, ওকে গুড ইভিনিং। আর অ্যাফিলিয়েটেড, হ্যাঁ মার্কেটার, তোমরা বলছো যে এইচএস কোশ্চেন, দেখো আমি বলে দিচ্ছি আমারটা যা পাবে, আমি যা দেবো তার বাইরে আশা করি কোনো কোশ্চেন থাকবে না। আমারটা মাত্র 135 টাকা, ঠিক আছে, 135 টাকা পাচ্ছ। আর তোমাদের রয়েছে কি বলতো, তোমাদের রয়েছে 200 টাকায়। ওকে, এরপরে রয়েছে রানা খান, বলছো হাই স্যার রানা খান, ওকে গুড ইভিনিং। সুদীপ স্যার ইএনবিএস কালকে থেকে তোমরা পাচ্ছ, ইএনবিএস কালকে থেকে পাবে, কালকে থেকে ইনভেস্টও পাবে, ভূগোলও পাবে। স্যার বলছি ভিডিওর শেষে একটু এল নিনো আর লা নিনা একটু ব্যাখ্যা বুঝিয়ে দেবেন। ওকে, আমাকে একটু লাস্টে মনে করিয়ে দিও, ঠিক আছে। এইচএস গেমিং বলছো, ওকে ঠিক আছে স্যার। ইএনবিএস করাবেন, হ্যাঁ করাবো, ওকে ইএনবিএস করাবো। মাই লাইফস্টাইল ব্লগ বলছো 3D, ঠিক আছে স্যার, বলছি ভিডিও শেষে। ওকে, মনিজা খাতুন বলছো হাই স্যার, ওকে। সুদীপ্ত শাহ বলছো ওকে ঠিক আছে। চলো প্রিয় শিক্ষার্থীরা, এখানে রয়েছে দেখো গুরুত্বপূর্ণ কতগুলো কোশ্চেন রয়েছে তোমাদের এসএকিউ। দেখো এসএকিউ বলা হয়েছে দুইয়ে এসএকিউর মধ্যে রয়েছে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নগুলো উত্তর দাও, বিকল্প মানে অথবা, ঠিক আছে। দেখো পর্জন কাকে বলে, দেখো পর্জন কথাটি কিন্তু এই অনেকবার দিয়েছে, এসি পেপার 1900 দিয়েছে, 176 দিয়েছে। দেখো পর্জন কাকে বলে, দেখো অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফল হলো পর্জন, অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফল হলো পর্জন, ঠিক আছে। আমি তোমাদের এখানে একটু বলে দিচ্ছি, অবরোহণ প্লাস আরোহণ, এই অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফল হলো পর্যায়ন, ওকে পড়ে নিও। এরপরে দেখো অথবা দিয়ে ভাদস স্তর কাকে বলে, তোমরা দেখে নিও, ভাদস জল লেখা আছে। অ্যাটল কাকে বলে, দেখো অ্যাটল কাকে বলে, সমুদ্রের উপকূল থেকে, সমুদ্রে ধরো এই যে রয়েছে এটা উপকূল রয়েছে, এটা উপকূল ধরো রয়েছে, এটা উপকূল রয়েছে, তো এই সমুদ্রের উপকূল থেকে, এই যে সমুদ্রের উপকূল থেকে একটু দূরে সমুদ্রের মধ্যে, দেখো একটু সমুদ্রের মধ্যে কোনো দ্বীপকে কিংবা কোনো আগ্নেয়গিরিকে কেন্দ্র করে, দেখো আমি বলে দিচ্ছি, কোনো আগ্নেয়গিরিকে কেন্দ্র করে যখন কি হবে, দেখো বলয় আকারে যে প্রবাল প্রাচীর গড়ে উঠবে, তখন তাকে কিন্তু অ্যাটল বলা হয়। বোঝা গেল, এটি স্থলভাগ, আমি বললাম কি স্থলভাগ থেকে কিংবা উপকূল থেকে একটু দূরে কোনো দ্বীপকে কিংবা কোনো আগ্নেয়গিরিকে কেন্দ্র করে বা বেষ্টন করে, দেখো বিভিন্ন প্রবালগুলো মালার আকারে কিংবা বৃত্তাকারে দেখো গড়ে উঠেছে, একে কিন্তু অ্যাটল বলা হয়, ঠিক আছে। অ্যাটল কিন্তু বৃত্তাকারে হয়। আর তোমরা কিন্তু কোরাল ব্লিচিং পড়েছো, কোরাল ব্লিচিং, সেটা কিন্তু আমি করিয়েছি। পুরুদেশীয় বাঁধ কাকে বলে, দেখো পুরুদেশীয় বাঁধ কাকে বলে আমি বলে দিচ্ছি, দেখো সমুদ্রের তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে কোনো বাঁধ
যখন সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলের সমান্তরালভাবে গড়ে ওঠে তখন তাকে কিন্তু বলা হয় কি পুরোদেশীয় বাঁধ। দেখো এটি কিন্তু ধরো স্থলভাগ, দেখো এটি কিন্তু স্থলভাগ, ঠিক আছে, এটি স্থলভাগ, এটি কিন্তু সমুদ্র, ঠিক আছে। তো আমি বললাম সমুদ্রের উপকূলের কাছাকাছি, দেখো এই যে আমি বলে দিচ্ছি, দেখো উপকূলের একদম কাছাকাছি এই যে এটা সমুদ্র রয়েছে, সমুদ্র। তো বলা হয়েছে এই যে সমুদ্র, এই যে সমুদ্র আর এই যে উপকূল, তো এই উপকূল থেকে একটু দূরে বা কাছাকাছি সমুদ্রের সমান্তরালে, দেখো এই যে সমান্তরালে কি বললাম, সমুদ্রের সমান্তরালে যে বাঁধ গড়ে উঠেছে, দেখো এই যে সমান্তরালে যে বাঁধ গড়ে উঠেছে সেই বাঁধকে কিন্তু পুরোদেশীয় বাঁধ বলে। এই বাঁধ কিন্তু কোনো দেখো এই বাঁধ কিন্তু স্থলভাগের সঙ্গে যুক্ত থাকবে না। তো এই বাঁধের এখানে কিন্তু জল জমা হয়ে অনেক সময় কি হয় বলতো, লেগুন বা উপহ্রদ তৈরি করে। এই যে দেখেছো এই যে বাঁধ, এই বাঁধকে বলা হয় পুরোদেশীয় বাঁধ। এই পুরোদেশীয় বাঁধ উপকূলের সমান্তরাল, এটা উপকূল, এই উপকূলের সমান্তরালে গড়ে ওঠে। আর এই উপকূলে দেখো এই যে পুরোদেশীয় বাঁধের পশ্চাতে এখানে জল জমা হয়ে বিভিন্ন হ্রদ তৈরি করে। ওকে, যেমন উড়িষ্যার চিল্কা হ্রদ। এরপরে রয়েছে দেখো পেডি প্ল্যান। পেডি প্ল্যান কি বলতো, মরু ক্ষয়চক্র বা শুষ্ক ক্ষয়চক্রের শেষ পর্যায়ে যে ভূভাগ তৈরি করে, বিস্তীর্ণ যে ভূভাগ তৈরি করে তাকে পেডি প্ল্যান বলে। এই পেডি প্ল্যান 1899 সালে ডেভিস বলে, তারপরে 1948 সালে কি বলে, এলসি কিং বলে, ঠিক আছে, দেখে নেবে। এরপরে রয়েছে দেখো পূর্ববর্তী নদী, আগেও হয়েছে তোমাদের 100, তোমরা যারা অন্যান্য ভিডিওগুলো দেখোনি 19 নাম্বার পেজ নাম্বার 19 পেজ, ঠিক আছে, এসি 19, এই পেজে কিন্তু দিয়েছে পূর্ববর্তী নদী কাকে বলে, তোমরা দেখে আসতে পারো। এরপরে রয়েছে জাফরিরূপী জলনির্গম প্রণালীর বৈশিষ্ট্য কি। দেখো জাফরিরূপী জলনির্গম প্রণালী কঠিন এবং কোমল শিলাযুক্ত স্থানে গড়ে ওঠে জাফরিরূপী। আর দেখো এই জাফরিরূপী জলনির্গম প্রণালীতে কি প্রধান নদী এবং অপ্রধান নদীগুলো সমকোণে গড়ে ওঠে। দেখো এই যে একটি নদী, একটি নদী, একটি নদী, একটি নদী, একটি নদী, দেখো প্রত্যেকটি কিন্তু নদী। এই নদীগুলো দেখো কিভাবে গড়ে উঠেছে, তোমরা দেখো প্রত্যেকটি নদী কিন্তু সমকোণে, তার মানে 90 ডিগ্রি কোণে কিন্তু গড়ে উঠেছে। দেখো এই 90 ডিগ্রি কোণে গড়ে উঠেছে, দেখো 90 ডিগ্রি, এগুলোকে বলা হয় কি, দেখো 90 ডিগ্রি, এগুলো সমকোণ মানে 90 ডিগ্রি কোণে গড়ে উঠেছে, একে বলা হয় জাফরিরূপী জলনির্গম প্রণালী। এই জাফরিরূপী জলনির্গম প্রণালী কিন্তু বৈশিষ্ট্য তোমাদের বলে দিলাম। পেডাল ফার মৃত্তিকা কাকে বলে, আমি অত সব বুঝি না, আমি মুখস্থ বুঝি না, মুখস্থ করবে না, বুঝে বুঝে পড়বে দেমাগ লাগিয়ে। দেখো এই যে আমি পেডাল ফার বললাম, এই পেডাল ফারে কি বলেছে, এখানে বলেছে পেডাল ফার মৃত্তিকা কাকে বলে। তুমি যদি একটু বুদ্ধিমান হও, একটু বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয়ে থাকো, তাহলে এই পেডাল ফারের উত্তর কিন্তু হামেশাই পারবে। দেখবে আমি কি মুখস্থ করেছি, নো নেভার, আমি মুখস্থ করিনি, তোমাদের সম্মুখে আমি উপস্থাপন করছি। দেখো আমি আমার মতো বলছি, আমি লিখিয়ে দিচ্ছি তোমাদের একরকম, ঠিক আছে, আর আমি বলছি একরকম, কিরকম, অবশ্যই কি আলাদা, না আলাদা নয়। শুনে নাও, পেডাল ফার মৃত্তিকা কাকে বলে। প্রিয় শিক্ষার্থীরা, পেডো কথার মানে মাটি, পেডো কথার মানে হলো মাটি, আর ফার কথার মানে হলো ফেরাস মানে লোহা, অ্যালুমিনিয়াম। তার মানে অ্যালুমিনিয়াম যুক্ত মানে অ্যালুমিনিয়াম কিংবা লৌহযুক্ত মাটিকে পেডাল ফার মৃত্তিকা বলে। ফার মানে লোহা, লোহা মানে ফেরাস, ফার মানে ফার মানে কি, ফার মানে ফেরাস, আর ফেরাস মানে কি, লোহা। তা লৌহ গঠিত মৃত্তিকাকে আমরা কি বলতে পারি, পেডাল ফার মৃত্তিকা বলতে পারি না নাকি, বোঝা গেল। এক কথায় বলবে উষ্ণ আর্দ্র জলবায়ুযুক্ত অঞ্চলে যে মৃত্তিকায় লৌহ এবং অ্যালুমিনিয়ামের ভাগ বেশি থাকবে সেই মৃত্তিকাকে পেডাল ফার মৃত্তিকা বলে। যেমন নিচে দেখো পর্জল মৃত্তিকা, ল্যাটারাইট মৃত্তিকা, তুন্দ্রা মৃত্তিকা, এগুলো কি বলতো, পেডাল ফার মৃত্তিকা। ওকে, এই মৃত্তিকা কিন্তু অপেক্ষাকৃত কম উর্বর, তোমরা ভেবো না এই মৃত্তিকা কিন্তু উর্বর নয়, ঠিক আছে, কম উর্বর। এই মৃত্তিকায় যদি তোমাদের জৈব পদার্থ বা অন্যান্য সার ব্যবহার করা হয়, জলসেচ করা হয়, তবে এই মৃত্তিকা কি চাষবাস করা যায়। এই যে ভিভিআই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, দেখে নাও ভিভিআই কেন কথাটি বললাম, ভিভিআই কেন বললাম, দেখো ভিভিআই বলার কারণ হলো এনপিকে কি, এন মানে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, দেখো নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, এই যে রয়েছে এনপিকে, নাইট্রোজেন,
পটাশিয়াম, ফসফরাস। দেখো এই তিনটি মৌল, এই তিনটি উপাদান উদ্ভিদ যেগুলো রয়েছে, গাছপালা রয়েছে, এই তিনটি উপাদান খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটি উপাদান ছাড়া উদ্ভিদ বাঁচতে পারবে না, বাড়তে পারবে না ঠিকভাবে তোমার মানে কি বলবো, পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারবে না। এই তিনটি এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এই তিনটি উপাদান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কম পরিমাণ লাগবে, খাবে কম কিন্তু লাগবে। দেখো কম খাবে কিন্তু লাগবে, তার মানে যে সমস্ত উপাদান উদ্ভিদ বৃদ্ধি ও পুষ্টির জন্য কম পরিমাণে গ্রহণ করবে কিন্তু এটা লাগবে, কিন্তু একে বলা হয় গৌণ, দেখো গৌণ পুষ্টিমৌল, অথবা বলতে পারো অতিমাত্রিক পুষ্টিমৌল, অতিমাত্রিক পুষ্টিমৌল বা নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। এরপরে রয়েছে দেখো তোমাদের, এরপরে রয়েছে তোমাদের কোন প্রজাতি উদ্ভিদ ফলের মধ্যে অঙ্কুরোদ্গম হয়। তোমরা এই কোশ্চেন কিন্তু সবাই জানো, ফলের মধ্যে অঙ্কুরোদ্গম হয় কোন উদ্ভিদের, তোমরা জানো না? এই কোশ্চেন তোমরা জানো না? সুন্দরী, গরান, কেওয়া। দেখে নিচ্ছি তোমাদের কমেন্ট। শুভ্রা মন্ডল, গুড ইভিনিং। সুব্রত মন্ডল, গুড ইভিনিং। থ্যাংক ইউ সুব্রত। স্যার আনোয়ারা, শেখ আনোয়ার বলছো ওজিল এর ছবি আছে দেখো। এরপরে রয়েছে শেখ আনোয়ার, ঠিক আছে। এরপরে রয়েছে রত্না রয়, 21B বলছে রত্না রয়, ঠিক আছে, ওগুলো তুমি এগিয়ে যা। আরিফ বলছো আইডি নেম দেব, দেখো আইডি নামটা দরকার নেই, আগে ক্লাসটি করো, ঠিক আছে। মাই ড্রিম, গুড ইভিনিং। রানা খান আছো, সয়েরসি, ঠিক আছে, দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। এরপরে আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো কোন প্রজাতির উদ্ভিদের ফলের মধ্যে অঙ্কুরোদ্গম হয়। তোমরা কিন্তু বেশিরভাগ ছেলেমেয়ে জানো। দেখো সুন্দরী, গরান, কেওয়া, হোগলা, তার মধ্যে রয়েছে গরান, গর্জন। দেখো গর্জন প্রভৃতি যে বীজগুলো রয়েছে তার মধ্যে কিন্তু ফলের মধ্যে কিন্তু অঙ্কুরোদ্গম হয়। এল নিনো, কে যেন আজকে আমাকে বলেছিলে স্যার এল নিনোটি বুঝিয়ে দেন। দেখো এল নিনো আমি আমার মতো বলে দিচ্ছি, শোনো, মুখস্থ করবে না। এল নিনো কাকে বলে? এল নিনো কথাটি একটি মানে কি বলো ফ্রান্সিস শব্দ, ঠিক আছে, বা স্পেনীয় শব্দ। এল নিনো কথাটি একটি স্পেনীয় শব্দ, যার কথার অর্থ হলো শিশু খ্রিস্ট বা যীশু খ্রিস্ট বা শিশুপুত্র, ঠিক আছে। এইবার বলবে প্রশান্ত মহাসাগরের, দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরের, অর্থাৎ দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে এক ধরনের উষ্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হয়, ঠিক আছে, দক্ষিণ দিকে, উত্তর থেকে দক্ষিণ দিকে, অর্থাৎ চিলির উপকূল বরাবর, বলিভিয়ার উপকূল বরাবর, পেরু, চিলি, বলিভিয়ার উপকূল বরাবর এক ধরনের উষ্ণ সমুদ্র স্রোত উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়। এই ধরনের উষ্ণ সমুদ্রকে এল নিনো বলে। এই এল নিনো এর ফলে সমুদ্রের জলের উষ্ণতা বেড়ে যায়। এল নিনোর ফলে সমুদ্রের বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যায়। এল নিনোর ফলে কি হয়, কোনো জায়গায় খরার প্রাদুর্ভাব দেখা যায়। আমাদের ভারতবর্ষে এল নিনোর ফলে খরা দেখা যায়। বলিভিয়া, চিলির মতো দেশগুলিতে, পেরু, চিলি, বলিভিয়ার মতো দেশগুলিতে খরা দেখা যায়, মরুভূমি সৃষ্টি হয় এই এল নিনোর ফলে। এল নিনোর বছরগুলি 2 থেকে 4 বছর পর আসে, 5 বছর পর আসে। এল নিনোর ফলে অনেক ক্ষতি হয়, অনেক কিছু ধ্বংস হয়, ঠিক আছে, বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যায়, খরা তৈরি হয়, মরুভূমি সৃষ্টি হয়, এগুলো হয় এল নিনো। আর লানিনাও কিন্তু প্রশান্ত মহাসাগরে দেখা যায়। এল নিনোর বিপরীত অবস্থা হলো লানিনা। এল নিনোর বিপরীত অবস্থা লানিনা, ওকে। তো এল নিনো কিন্তু একটি শীতল বায়ু, ঠিক আছে, শীতল সমুদ্র স্রোত। এই এল নিনো একটি শীতল সমুদ্র স্রোত। এই এল নিনো কিন্তু যখন হয় তখন কিন্তু সমুদ্রের মাছের পরিমাণ বেড়ে যায়, জীববৈচিত্র্য বেড়ে যায়, ঠিক আছে, অর্থাৎ জীববৈচিত্র্য রক্ষা পায়, বৃষ্টিপাত সঠিক হয়, সমুদ্রের বাস্তুতন্ত্র সঠিকভাবে বজায় থাকে, ঠিক আছে, মাছের সংখ্যা বেড়ে যায় এই লানিনার ফলে। লানিনা কিন্তু একটি শীতল সমুদ্র স্রোত, ঠিক আছে। এর আরো ব্যাখ্যা আছে, তোমরা জানতে চাইলে আমি বলে দেবো। এরপর রয়েছে মৌসুমী বিস্ফোরণ। প্রিয় শিক্ষার্থীরা, মৌসুমী বিস্ফোরণ কাকে বলে শুনে নিও। দেখো আমাদের এই যে আমি চিত্র দিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম, জীবনেও ভুলবে না, আমি দেখে নাও, চিত্র দিয়ে আমি তোমাদের বলে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা।
কোনো টেনশন নেই, আমি আছি তোমাদের সাথে। দেখো এখানে এটা রয়েছে আরব সাগর, আরব সাগর, আরব সাগর। আমি বলে দিচ্ছি, দেখো দক্ষিণ দেখে নিও, জুন জুলাই মাসে, জুন জুলাই মাসে গরমকালে, গরমকালে জুন জুলাই মাসে আরব সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু, জলীয় বাষ্পপূর্ণ বায়ু কি করে বলতো, ভারতের উপমহাদেশ জুড়ে বিক্ষিপ্তভাবে মুষলধারে বৃষ্টিপাত সংঘটিত হয়। একে মৌসুমী বিস্ফোরণ বলে। এক কথায় বলবে গ্রীষ্মকালে বা জুন জুলাই মাসে আরব আরব সাগর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতের উপমহাদেশ জুড়ে প্রবল মুষলধারে বৃষ্টিপাত সংঘটিত হয়, একে বলা হয় মৌসুমী বিস্ফোরণ। এরপরে রয়েছে তোমাদের কি, দেখো উষ্মা মন্ডল বা হটস্পট। আমি বলে দিচ্ছি, বিগত ভিডিওতে তোমরা দেখে নিও রেড ডাটা বুক কাকে বলে, বিগত ভিডিওতে দিয়েছি রেড ডাটা বুক, গ্রিন ডাটা বুক আর ব্ল্যাক ডাটা বুক, তোমরা দেখে নেবে। মেঘ ভাঙা বৃষ্টি কাকে বলে আর হরপাবান কাকে বলে, এই দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। মেঘ ভাঙা বৃষ্টি এবং হরপাবান, মেঘ ভাঙা বৃষ্টি এবং হরপাবান খুবই খুবই ভাইটাল ভিভিআই কোশ্চেন, কিন্তু বলে দিলাম এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন দেবে 100% শিওর, 100% শিওর। কি বললাম, শিওর, 100% শিওর। মেঘ ভাঙা বৃষ্টি আর কি বলে হরপাবান। দেখো আমি বলে দিচ্ছি, খুব অল্প সময়, খুব অল্প সময়, খুব অল্প সময় ক্ষণিকের জন্য, খুব অল্প সময় ক্ষণিকের জন্য পার্বত্য অঞ্চলে যে মুষলধারে বৃষ্টিপাত সংঘটিত হয় তাকে কিন্তু মেঘ ভাঙা বৃষ্টি বলে। আমি লিখে দিয়েছি, মৌসুম ভবন অনুসারে লিখে দিয়েছি। স্থানান্তরিত কৃষি কাকে বলে, স্থানান্তর কৃষি কাকে বলে, দেখো পার্বত্য অঞ্চলে কিংবা মালভূমি অঞ্চলে লিখে নেবে, কিন্তু আমি যা বললাম, যা বললাম লিখে নেবে কিন্তু। স্থানান্তর কৃষি কাকে বলে, পার্বত্য অঞ্চলে কিংবা মালভূমি অঞ্চলে জঙ্গল পুড়িয়ে গাছ কেটে বা সার্ভ করে 2 থেকে 3 বছর, 2 থেকে 3 বছর চাষ করার পর একই পদ্ধতিতে যখন আবার অন্য জায়গায় কি করা হয়, চাষ করা হয়, ঠিক আছে, তখন সেই ধরনের কৃষিকে বলা হয় স্থানান্তর কৃষি। অন্যরকম বলবো, অন্যভাবে বলবো, শুনে নি, অন্যভাবে বলে দিচ্ছি। পার্বত্য অঞ্চলে বা মালভূমি অঞ্চলে আদিম জনগোষ্ঠী, আদিম জনগোষ্ঠী জঙ্গল পুড়িয়ে গাছ কেটে সার্ভ করে যে কৃষিকার্য করে তাকেই স্থানান্তর কৃষি বলে। এই ধরনের স্থানান্তর কৃষি, স্থানান্তর কৃষি উত্তর পূর্ব ভারতে, উত্তর পূর্ব ভারতে আমাদের রয়েছে, ভারতের উত্তর পূর্ব ভারতে কিন্তু ঝুম নামে পরিচিত, ঝুম বা জুম, বাংলাদেশে জুম নামে পরিচিত, কেরালায় পোনাম নামে পরিচিত, কেরালায় পোনাম নামে পরিচিত, উড়িষ্যায়, উড়িষ্যায় পডু নামে পরিচিত, উড়িষ্যায় পডু, উড়িষ্যায় পডু, কেরালায় পোনাম নামে পরিচিত। আর শ্রীলঙ্কায় চেনা, ইন্দোনেশিয়া হুমা, মালয়েশিয়া লাদাং, ঠিক আছে, মধ্য আমেরিকায় মেলপা, ব্রাজিলে রোসা বা রোকা, দক্ষিণ আফ্রিকায় ফ্যাং, এরকম বিভিন্ন নামে কিন্তু, বিভিন্ন নামে কিন্তু পরিচিত। স্থানান্তর কৃষি, স্থানান্তর কৃষি, স্থানান্তর কৃষি কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। তোমার নাম একটা, তোমার নাম রাহুল, অন্য জায়গায় আছে বাপ্পা, অন্য স্কুলে আছে, স্কুলে আছে তোমার কি রাজকুমার, ঠিক আছে, একই একই ব্যক্তি বিভিন্ন নামে কিন্তু তুমি পরিচিত, ঠিক আছে। তো সেটি স্থানান্তর কৃষি এক এক দেশে এক এক দেশে কিন্তু এক এক রকম নামে পরিচিত। ওকে, এরপরে রয়েছে দেখো অথবা দিয়ে রয়েছে ভারতের, ভারতের কোন রাজ্য কফি চাষ ভালো হয়। দেখো ভারতের কোন রাজ্য কফি চাষ ভালো হয় প্রিয় শিক্ষার্থীরা, ভারতের কফি চাষের, কফি চাষ কোন রাজ্যে ভালো করে, দেখো ভারতের কফি চাষ একদম কর্ণাটক, একদম কর্ণাটক, কোনো কথা নাই। এই যে কর্ণাটক রাজ্য রয়েছে, এই যে কর্ণাটক রাজ্য, এই কর্ণাটক রাজ্যে কিন্তু কফি চাষ সব থেকে ভালো হয়। ওকে, দেখে নাও এই কর্ণাটকে কফি চাষ সব থেকে বেটার হয়। এরপরে রয়েছে দেখো শিকড় আলগা শিল্প কাকে বলে, অনেকবার হয়েছে আর কিছু বলতে চাই না। কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলে। কার্পাস বয়ন শিল্প যে কোনো জায়গায় গড়ে উঠতে পারে, বাজারের কাছে, কাঁচামালের মাঠে ঘাটে যে কোনো জায়গায় গড়ে উঠতে পারে। এই শিল্পের কোনো মা বাপ নেই, যে কোনো জায়গায় গড়ে উঠতে পারে, ঠিক আছে, মাঠের মধ্যে, পথে ঘাটে মাঠে বাজারে, যেখানে মাঠের মধ্যে কাঁচামাল আছে সেখানে গড়ে উঠলো, তাই এই শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয়। যেমন কার্পাস বয়ন শিল্প। ওকে, প্রাথমিক, দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমার ভাষায় আমি তোমাদের লিখে দিয়েছি। এগুলো কিন্তু আমার স্টুডেন্টদের, যাদের পড়ে আমার কোচিং সেন্টারে, আমার প্রাইভেট ব্যাচে যাদের পড়াই, এই ওদের যা দিয়েছি তোমাদেরও তাই দিয়েছি। তাই তোমরা সাজিয়ে গুছিয়ে একটা বইয়ের মধ্যে, দেখো তোমরা যদি সাজিয়ে গুছিয়ে নাও, ঠিক আছে, তোমরা সাজিয়ে গুছিয়ে কোনো বইয়ের মধ্যে, দেখো আমার ট্যাবে চলছে আমার ভিডিও, তো দেখো তোমরা যদি সাজিয়ে গুছিয়ে এইভাবে তোমরা নিতে পারো,
ঠিক আছে, সাজিয়ে গুছিয়ে একটা জায়গায় তোমরা ফাইল করে পিডিএফ করে তোমাদের কিন্তু আমি দিয়ে দেব, পিডিএফ করে A to Z আমি তোমাদের দিয়ে দেব, ফাইল করে, হ্যাঁ ফাইল করে পিডিএফ। তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই এগুলো কিন্তু এবিটিএ টেস্ট পেপারের সবগুলো সিরিয়াল বাই সিরিয়াল সাজানো থাকবে পিডিএফ এর মাধ্যমে। সেই সঙ্গে তার আগে তো তোমাদের 100% শিওর সাকসেস সাজেশন, 100% সাজেশন। ঠিক আছে, শুধু সাজেশন তো নয়, এমসিকিউ, এসএকিউ, ব্রড কোয়েশ্চেন মানে বড় প্রশ্ন উত্তর সহ তোমাদের জন্য আমি নিয়ে এসেছি পিডিএফ। মাত্র কত বলেছিলাম মনে আছে? আমি বলছি, তোমরা যারা পরে এসেছো জয়েন করেছো তোমাদের জন্য বলছি, মাত্র তোমাদের 135 টাকায়। ঠিক আছে, তার কারণ তোমাদের বলেছিলাম এর আগে আমি যাদের পড়াই তাদের প্রত্যেকে কিন্তু 500 টাকা করে নেই মাসে। আর তোমাদের সারা বছরের জিনিসগুলো, 12 মাসের জিনিসগুলো তোমরা 135 টাকায় পাচ্ছ। হাতের মুঠোয় তোমাদের খাবারগুলো, তোমাদের মুখে খাবারগুলো তুলে দিলাম। ঠিক আছে, যত খাবার আছে একবারে তোমার মুখে আমি তুলে দিলাম। ওকে, চলো প্রিয় শিক্ষার্থীরা, পরিব্রাজন কাকে বলে? ও, এখানে কিন্তু এটি বলা হয়নি, প্রাথমিক পর্যায়ের ক্রিয়াকলাপ কাকে বলে। এটি কিন্তু খুবই সোজা, প্রাথমিক পর্যায়ের ক্রিয়াকলাপ এটি কিন্তু খুবই সোজা, দেখে নাও। প্রাথমিক পর্যায়ের ক্রিয়াকলাপটি খুবই সোজা, আমি বলে দিচ্ছি। লং আনসার দিন, লং আনসার কিন্তু দিয়েছি। নাসরিন সুলতানা, হ্যাঁ নাসরিন সুলতানা, তুমি হয়তো পরে জয়েন্ট হয়েছে, তুমি জানো না, আমি বলে দিয়েছি লাইফস্টাইল ব্লগ। ঠিক আছে, চলো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমি বলে দিচ্ছি তোমাদের এইবার। দেখো প্রিয় শিক্ষার্থীরা, পরিব্রাজন প্রাথমিক স্তরের কার্যাবলী কাকে বলে? কোনো মুখস্থ করবে না, মুখস্থ একদম নয়। দেখো, প্রকৃতি থেকে যখন সরাসরি, প্রকৃতি মানে কি? প্রাকৃতিক পরিবেশ থেকে, প্রকৃতি থেকে কথার মানে প্রাকৃতিক পরিবেশ থেকে। স্যার আমি পিডিএফ চাই। ওকে, পিডিএফ নিতে গেলে কিন্তু দেখো রাহুল কুমার দে, পিডিএফ নিতে গেলে আমি বলেই দিয়েছিলাম তোমাদের 906238666679 এই নাম্বারে তোমাদের ফোনপে বা গুগল পে বা পেটিএম তোমরা যেভাবে করো অনলাইনে পেমেন্ট করে দিলেই হবে, আর এই স্ক্রিনশটটি পাঠিয়ে দিও। তো দেখো, আর কোনো কথা বলবো না। প্রাথমিক স্তরের কার্যাবলী, দুটি বৈশিষ্ট্য কি দেখো এখানে, এখানে বৈশিষ্ট্য চেয়েছে। তো যাই হোক, প্রকৃতি থেকে মানুষ যখন সরাসরি কোনো কিছু সংগ্রহ করে তখন তাকে প্রাথমিক পর্যায়ের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলে। দেখো এর বৈশিষ্ট্য চেয়েছি, তার বৈশিষ্ট্য মানে কি? তোমরা বৈশিষ্ট্যের নাম্বার 1-এ লিখবে প্রাথমিক পর্যায়ের ক্রিয়াকলাপ প্রকৃতি থেকে সরাসরি সম্পদ সংগ্রহ করে, হয়ে গেল একটি পয়েন্ট। তারপরে বলবে কি বলবে? শিল্প মানে দ্বিতীয় পর্যায় বা তৃতীয় পর্যায়ের কার্যকলাপের মূল ভিত্তি হলো প্রাথমিক স্তরের ক্রিয়াকলাপ। তার মানে দুটি হয়ে গেল। ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট বলছি, প্রাথমিক স্তরের ক্রিয়াকলাপের সঙ্গে যারা যুক্ত থাকে তাদের কিন্তু লাল পোশাকের শ্রমিক, রেড কলার ওয়ার্কার বলা হয়, তাদের কিন্তু বলা হয় রেড কলার ওয়ার্কার, মানে লাল পোশাকের শ্রমিক। 3টি বললাম, মানে 4টি বললাম। এরপরে রয়েছে 5-এ কি বলবে? প্রাথমিক পর্যায়ের ক্রিয়াকলাপের সঙ্গে যারা যুক্ত আছে এদের সংখ্যা সব থেকে বেশি, বলা যায় আমাদের ভারতবর্ষে 75%-এর উপরে প্রাথমিক পর্যায়ের ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত আছে। দেখো 75% মানুষ এই প্রাথমিক পর্যায়ের ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত আছে। 5টি বলে দিলাম। এরপরে রয়েছে পরিব্রাজন কাকে বলে। ও মাই গড, পরিব্রাজন কাকে বলে দেখে নাও। তোমরা একটু কমেন্ট করো দেখি কে আছো, আমার গলা ব্যথা হয়ে গেছে, একটু কমেন্ট করো। স্যার পিডিএফ চাই, আমন চৌধুরী। ওকে, আমি বললাম পিডিএফ নিতে গেলে আজকেই আমাকে ফোন পে করে দেবে। একটু জল খেয়ে নিই। হ্যাঁ, ওকে আমন চৌধুরী আর আলী তো আমাকে পেমেন্ট আজকে করেছো, আমি জানি তোমরা অনেকেই পেমেন্ট করেছো। হ্যাঁ, শেখ আনোয়ার আছো,
চলো প্রিয় শিক্ষার্থীরা, আমি রবিনা খাতুন আছো, থ্যাংক ইউ স্যার। ওকে রবিনা খাতুন, নাসরিন সুলতানা আছো, ওকে। তোমরা আমাকে ফেসবুক পেজটিও তোমরা ফলো করো। দেখো, পরিব্রাজন, পরিব্রাজন কাকে বলে? পরিব্রাজন, পরিব্রাজনের বাংলা কি জানো? পরিব্রাজন এটা তো বাংলা, আরো বাংলা আছে। অভিবাসন, অভিবাসন, পরিব্রাজন, অভিবাসন। তারপরে রয়েছে পরিব্রাজন, তারপরে অভিবাসন, আরো রয়েছে কি বলবো, পরিযান, পরিযান, পরিব্রাজন, অভিবাসন, মাইগ্রেশন, এগুলো রয়েছে কিন্তু একই। তার মানে পরিব্রাজন কাকে বলে? মুখস্থ নয়, একদম মুখস্থ নয়। মুখস্থ করলে কেন? কেন মুখস্থ করলে? এটা কি মুখস্থ করার জায়গা? এটা মুখস্থ করার জায়গা না, এটা গল্প বলার জায়গা, এটা শোনার জায়গা। গল্প শুনবি। ভূগোল মানেই গল্প। আমি বেশি কথা বলছি না। হ্যাঁ বলতে পারো স্যার বেশি কথা বলছে, এটা বেশি কথা নয়, গল্পের মাধ্যমে পড়াশোনা হবে, পড়াশোনা গল্পের মাধ্যমে, ঠিক আছে? জোর করে পড়াশোনা নয়। ভূগোল মানেই যা তুমি চোখে দেখতে পাচ্ছ সেটাই ভূগোল। সুতরাং পরিব্রাজন কাকে বলে? দেখো, কোনো মানুষ, কোনো মানুষ কিংবা কোনো জনগোষ্ঠী যখন এক স্থান থেকে অন্য স্থানে গমন করে, কিংবা এক প্রশাসনিক অঞ্চল থেকে অন্য কোনো প্রশাসনিক অঞ্চলে গমন করে, তখন তাকে কিন্তু বলা হয় পরিব্রাজন। সুতরাং পরিব্রাজন সাপ্তাহিক হতে পারে, দৈনিক হতে পারে, মাসিক হতে পারে, বাৎসরিক হতে পারে, স্থায়ী হতে পারে, অস্থায়ী হতে পারে, আন্তর্জাতিক হতে পারে, অন্তঃপরিব্রাজন হতে পারে, মানে জাতীয়। অন্তঃপরিব্রাজন কথার মানে জাতীয় পরিব্রাজন। আন্তর্জাতিক পরিব্রাজন কথার মানে মানুষ যখন, আন্তর্জাতিক পরিব্রাজন মানুষ যখন একটি দেশ থেকে অন্য কোনো দেশে চলে যায়, মানুষ যখন এক দেশ থেকে তার দেশের গণ্ডি, তার দেশের সীমানা, তার দেশের বর্ডার পেরিয়ে অন্য দেশে চলে যায়, তখন তাকে বলা হয় আন্তর্জাতিক পরিব্রাজন। আর অন্তর্দেশীয় পরিব্রাজন মানুষ যখন তার নিজের দেশের মধ্যেই এক রাজ্য থেকে আরেক রাজ্যে, এক অঞ্চল থেকে যখন আরেক অঞ্চলে প্রবেশ করে, তখন তাকে বলা হয় জাতীয় পরিব্রাজন, জাতীয়, ন্যাশনাল মাইগ্রেশন। আগেরটায় বললাম ইন্টারন্যাশনাল পরিব্রাজন। আলোচনা করলে শেষ হবে না। এরপরে তোমাদের রয়েছে পুশ ফ্যাক্টর, পুল ফ্যাক্টর। তোমরা জানো পুশ ফ্যাক্টর, আকর্ষণ বিকর্ষণ, পুশ ফ্যাক্টর পুল ফ্যাক্টর একবার দেখে যাবে, ঠিক আছে? আর ইমিগ্রেশন, ইমিগ্রেশনও কিন্তু দেখে যাবে তোমরা, ইমিগ্রেশন এবং এমিগ্রেশনও কিন্তু দেখে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, যারা ভালো রেজাল্ট করতে চাও, ভূগোলে 100তে 100 পেতে চাও, তারা কিন্তু এইসব কোশ্চেনগুলো দেখে যাবে, ঠিক আছে? এরপরে রয়েছে পৌরপুঞ্জ কাকে বলে? দেখো প্রিয় শিক্ষার্থীরা, আর একটি কোশ্চেন আছে, পৌরপুঞ্জ কাকে বলে? দেখো, কোনো শহর বা কোনো নগর, কোনো শহর, কোনো প্রধান শহর বা নগরের চারপাশে যখন যে ছোট ছোট শহরগুলো থাকে, সেই ছোট ছোট শহরগুলোকে, প্রধান শহর যখন ওই ছোট ছোট শহরগুলোকে গ্রাস করে ফেলে, তখন তাকে বলা হয় পৌরপুঞ্জ। দেখো, এটি একটি শহর, ধরো তোমাদের একটি মালদা, মালদা শহর, এই যে মালদা শহর দেখেছো, মালদা শহর। এই মালদা শহরের পার্শ্ববর্তী একটা শহর আছে, এই একটা শহর আছে, এই একটা শহর আছে, এই একটা শহর আছে, ছোট ছোট শহর রয়েছে। মালদার চারিদিকে ছোট ছোট শহর রয়েছে। এই শহরগুলোকে কি করলো? মালদা শহর এই শহরগুলোকে গ্রাস করে ফেললো, একে বলা হয় পৌরপুঞ্জ। অথবা বলতে পারো কলকাতা, কলকাতা এবং তার পার্শ্ববর্তী যে ছোট ছোট শহর বা নগরগুলো রয়েছে, কলকাতা কি করলো? ওই সমস্ত শহর বা নগরগুলোকে গ্রাস করে ফেললো, একে বলা হয় পৌরপুঞ্জ বা কোণার্বেশন। এক কথায় বলবে, কোনো শহর, কোনো প্রধান শহর বা নগর পার্শ্ববর্তী কোনো ছোট ছোট শহর বা নগরগুলোর সঙ্গে যুক্ত হয়ে বিশাল আকৃতির শহরে পরিণত হয়, তখন তাকে বলা হয় পৌরপুঞ্জ বা কোণার্বেশন, ঠিক আছে? পেট্রিক গ্যারেজ, দেখো কোণার্বেশন কথাটি কিন্তু পেট্রিক গ্যারেজ কিন্তু কোণার্বেশন কথাটি ব্যবহার করেছে, ওকে। আর তোমরা কিন্তু একটু বাকিগুলো দেখে নিও। আর কোণার্বেশন পেট্রিক গ্যারেজ ব্যবহার করেছে। আর রারবান কথাটি ব্যবহার করেছে গ্যালপেন। রারবান কথাটি কে ব্যবহার করেছে? রারবান কথাটি ব্যবহার করেছে কিন্তু গ্যালপেন। প্রিয় শিক্ষার্থীরা, গ্যালপেন, রারবান, এই যে লিখে দিলাম, রারবান, BN, রারবান মানে রুরাল অ্যান্ড আরবান। এই রারবান কথাটি ব্যবহার কে করেছে? গ্যালপিন। দেখো, গ্যালপিন, রারবান কথাটি কিন্তু গ্যালপিন, গ্যালপিন ব্যবহার করেছে সম্ভবত 1918 সালে, রারবান কথাটি ব্যবহার করেছে। এরপরে দেখে নাও, আর দুটোর মধ্যে গোলাবে না, কোণার্বেশন, পেট্রিক গ্যারেজ। এরপরে রয়েছে লাস্ট কোশ্চেন রয়েছে, দেখো, পরিকল্পনা অঞ্চলের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
দেখো পরিকল্পনা অঞ্চল তোমরা জানো একদম শেষ অধ্যায় রয়েছে, এখান থেকে কিন্তু কোশ্চেন থাকবেই। দেখো পরিকল্পনা অঞ্চল মানে হলো দেখো প্ল্যানিং রিজিয়ন, প্ল্যানিং রিজিয়ন বা পরিকল্পনা অঞ্চলের মধ্যে দেখো পরিকল্পনা প্রথম বৈশিষ্ট্য, পরিকল্পনা অঞ্চলের সীমানা পরিবর্তনশীল হবে। দেখো কোনো পরিকল্পনা অঞ্চলের সীমানা যে বাউন্ডারি রয়েছে, পরিকল্পনা অঞ্চলের সীমানা, এই যে সীমানা বাউন্ডারি, সেই বাউন্ডারি কিন্তু পরিবর্তন হতে পারে, বাড়তে পারে, কমতে পারে। সেকেন্ড, পরিকল্পনা অঞ্চলের অর্থনৈতিক এবং সামাজিক দিক থেকে সুসংগত হবে। দেখো কোনো একটি পরিকল্পনা অঞ্চল অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে সুসংগত হবে। এরপরে রয়েছে দেখো অঞ্চলটিতে প্রশাসনিক দিক থেকে সুবিধাজনক ব্যবস্থা থাকবে। দেখো পরিকল্পনা অঞ্চল মানে একটি প্ল্যানিং শহর, ঠিক আছে, একটি প্ল্যানিং অঞ্চল। সেই প্ল্যানিং অঞ্চলে একদম পরিকল্পিত অঞ্চল, সেই পরিকল্পিত অঞ্চলে তো অবশ্যই সুবিধা থাকবে, প্রশাসনিক বলো, রাজনৈতিক বলো, হ্যাঁ, প্রশাসনিক বলো, রাজনৈতিক বলো, সামাজিক বলো, বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু থাকবে, ঠিক আছে। এরপরে রয়েছে তোমাদের 4 এই অঞ্চলটি কথার মানে হলো পরিকল্পিত অঞ্চলটি কার্যকারিতার দিক থেকে ঐক্যবদ্ধ থাকবে। কার্যকারী দিক থেকে ঐক্যবদ্ধ মানে মিলেমিশে থাকবে। পরিকল্পনা অঞ্চলটি কার্যকারিতার দিক থেকে মিলেমিশে থাকবে। এই ছিল তোমাদের ফুল একটি ভিডিও। আমি তোমাদের কিন্তু সম্পূর্ণ কিন্তু তোমাদের আমি উত্তর বলে দিলাম। আর অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কমেন্ট কিন্তু জানাতে ভুলবে না। আমি কিন্তু কমেন্টের আশায় থাকবো, কমেন্ট তোমরা করবে, তোমাদের উত্তর আমি অবশ্যই বলে দেবো। আর দেখি তোমরা কমেন্ট এখন কে করছো এবং কে আছো, দেখে নিচ্ছি তোমরা কে আছো। ঋত্বিক হাই স্যার ঋত্বিক। রেবিনা খাতুন আছো, গুড নাইট স্যার, ওকে গুড নাইট। শুভজিৎ খাতুন আছো, শুভজিৎ কথা আছো, শুভজিৎ কথা কি বলছো স্যার? স্যার ফোন নাম্বারটা দিন। ঋত্বিক ক্রিয়েশন বলছে স্যার ফোন নাম্বারটা দিন। দেখো আমার ফোন নাম্বারটি লিখে নাও। আমার ফোন নাম্বারটি কোথায় গেলি? আমার ফোন নাম্বার এই যে 90 এটা কিন্তু 662386679। এটা তোমরা কিন্তু ফোনপে বা গুগল পে করবে। 9062386679 এটি হলো ফোনপে, গুগল পে, পেটিএম, যেইভাবে থেকে করতে পারো, অনলাইন থেকে করলেই হবে। আর একটা নাম্বার আছে, তোমরা এটা হোয়াটসঅ্যাপ করবে 7890404016। তোমরা কিন্তু যারা এই ফোনপে করবে তোমরা একমাত্র তারাই কিন্তু হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। তো যাই হোক, এরপরে মিতালি স্যার আগের দিন এমসিকিউ আনসারটা বলুন। আগের দিনে কোনটি মিতালি? ঋত্বিক ক্রিয়েশন স্যার ফোন নাম্বারটা দিন। দিলাম ঋত্বিক ক্রিয়েশন, ওকে। প্রিয় শিক্ষার্থীরা জয়দেব বয় ক্লিয়ার আছো? আর কে আছো লাস্ট আমাকে কমেন্ট। স্যার আপনি পলিটিক্যাল সায়েন্স করান? হ্যাঁ করাবো। নাসরিন সুলতান, আমি পলিটিক্যাল সায়েন্স আর হিস্ট্রি এগুলো আমি করাবো। আগে ভূগোলটা কমপ্লিট করে নেই, পরিবেশবিদ্যাটা কমপ্লিট করে নেই, হয়ে যাবে, ওগুলো আমি করিয়ে দেবো, তোমাদের কোনো টেনশন করতে হবে না, ঠিক আছে, করিয়ে দেবো। স্যার আপনার ফোন নাম্বারটা দিন। আমি ফোন নাম্বারটা ওই যে দিয়েছি, দেখো স্ক্রিনে ভেসে উঠেছে, দেখে নাও, স্ক্রিনে ভেসে উঠেছে, দেখে নাও, ওকে। স্ক্রিনে ভেসে উঠেছে ঋত্বিক ক্রিয়েশন, গুড নাইট স্যার। ঋত্বিক ক্রিয়েশন, ওকে গুড নাইট। SSA গেমিং, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর তোমাদের সমস্যাগুলো থাকলে বলবে, এই মুহূর্তে তোমাদের প্রবলেমগুলো আমাকে জানাতে পারো, এই মুহূর্তে আমাকে তোমাদের প্রবলেমগুলো জানাও, চট জলদি আমাকে জানাও, এখন আমি ফ্রি আছি। কাস্ট অনুযায়ী ক্ষয়চক্রের অন্তিম পর্যায়ে সৃষ্ট ভূমিরূপ কোনটি? দেখো এই কোশ্চেনটি মিতালি কন্ট্রোভার্সি কোশ্চেন। এখানে 15 হবে না, এখানে 15 হবে না, কি বলে কাস্ট হ্রদ হবে, না পলজি হবে, ঠিক আছে। তুমি বলতেছো কাস্ট অঞ্চলে বা কাস্ট ভূমিরূপের অন্তিম পর্যায়ে মানে শেষ পর্যায়ে গঠিত ভূমিরূপ কি, তাই তো। এরপরে রয়েছে জয়দেব বয় ক্লিয়ার, হাই স্যার জয়দেব বয়, ওকে। রাহুল কুমার স্যার আপনি নিউট্রিশন করাবেন? না আমি আর পারছি না রাহুল, আমি পল সায়েন্স করাবো, ইতিহাস মানে হিস্ট্রি করাবো, EVS করাবো আর ভূগোল করাবো,
ঠিক আছে। এরপরে তোমরা যারা রয়েছে অনেকেই রয়েছে, স্যার 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 কালকে কখন লাইভ করাবেন? কালকে আমি তোমাদের আশা করি 7টার সময় করানোর চেষ্টা করব। কালকে লাইভ তোমাদের 7টার সময় করানোর চেষ্টা করব। আমি আগের থেকে আপকামিং ভিডিও দিয়ে দেবো। কাল কখন লাইভ করাবেন? ঋত্বিক ক্রিয়েশন, আমি কিন্তু কালকে তোমাদের 7টায় করানোর চেষ্টা করব, কিন্তু আপকামিং ভিডিও তোমরা পেয়ে যাবে। তোমরা অনেকেই আমাকে ফোনপেতে তোমরা টাকা পাঠিয়েছো, অনেককেই আমি দেখতে পাচ্ছি তোমরা ফোনপেতে টাকা পাঠিয়েছো। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি আগের সেটে কি। এরপরে দেখো তোমাদের কিন্তু 200 কিন্তু 32 কমপ্লিট হয়ে গেছে, আর মাত্র দুটি আছে, এবিটের দুটি আছে। ঠিক আছে, এবিটে কমপ্লিট হয়ে গেলে কিন্তু তোমাদের WBTA বা WBH এ করাবো। ঠিক আছে, প্র্যাকটিস চলতেই থাকবে। এরপরে তোমাদের কিন্তু দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের উচ্চ মাধ্যমিক এবিটি টেস্ট পেপারের 232 পেজ, এসি 232 পেজের 232 পেজের সম্পূর্ণ ভূগোলের A to Z আমি করিয়ে দিলাম। আর তোমরা এর পরের দিন পাচ্ছ আর দুটি সেট করালেই কিন্তু তোমাদের এবিটি কমপ্লিট। এরপরে তোমাদের কিন্তু প্রত্যেকদিন আমি যেটি বলছি, প্রত্যেকদিন আমি উচ্চ মাধ্যমিকের জন্য আমি আপ্রাণ লড়াই করে যাব। তোমাদের 90%-এর উপরে 95%-এর উপরে তোমরা কি করে কমন পেতে পারো, কি করে কমন পাবে, সেগুলো আমি ব্যবস্থা করে দেবো। তোমরা প্র্যাকটিস করবে, রেগুলার ক্লাস করবে আমার, আর সেই সঙ্গে সঙ্গে তোমরা আরেকটি কাজ করবে, আমি মক টেস্ট নেব তোমাদের এভরিডে। 25 থেকে 30টি মক টেস্ট নেবো। তোমরা কে কে আছো বলো? মক টেস্ট কে দেবে? প্রত্যেক দিন মক টেস্ট নেবো 25 থেকে 30টি। আমি নাম্বারগুলো তোমরা বলবে, ঠিক আছে? মক টেস্ট নেবো 25 থেকে 30টি। আমন চৌধুরী, মক টেস্ট দেখো, পিডিএফ নিতে গেলে কিন্তু তোমাকে ওই কন্ডিশন মানতে হবে 135 টাকার। মুসলিম কুইন, আমার এসএ কিউ নিয়ে অনেক অসুবিধা। জিওগ্রাফি দেখো, এসএ কিউ শর্ট আনসার কোশ্চেন তো আমার কোনো ব্যাপার নয়। দেখো ক্লাসগুলো করো, মুসলিম কুইন একটু ক্লাসগুলো করো, দেখো ভয়গুলো কেটে যাবে। আলম আলী, মিতালি, ওকে ওকে ওকে, তোমরা যারা আছো অনেকেই আছো, উশ্রী বিশ্বাস আছো, আলম আলী আছো। হ্যাঁ, হিস্ট্রি পলসেস এগুলো করাবো অবশ্যই, আর ভূগোল তো আছে, প্রিভিয়াস তো আছে। আর আমি সুজয় সর্দার, আর কি প্রবলেম আছে আমাকে বলো। জয়দেব স্যার, এমসিকিউ এবং এসিকিউ সাজেশন দিন। সাজেশন বলতে তোমরা কিন্তু পিডিএফ নিতে হবে। দেখো, কারণ দেখো তোমাদের যদি এক একজনকে বিনামূল্যে আমি দিতে চাই, তাহলে আমি পুরো পাগল হয়ে যাব। ঠিক আছে, আমি পুরো পাগল হয়ে যাব। আমন চৌধুরী, স্যার পিডিএফ কবে পাবো? আমন চৌধুরী, আমি বললাম তোমরা কিন্তু পিডিএফ কিন্তু ওইভাবে পেয়ে যাবে, আমি যেটি বললাম পিডিএফ ওইভাবে পেয়ে যাবে, সম্পূর্ণ পিডিএফ পেয়ে যাবে। এই যে তোমরা এবিটে যা করাচ্ছি A to Z, এসি 19, 89, 151, 176, 190, 211, 232 সম্পূর্ণ পেজগুলো তোমরা এমসিকিউ খুব সাজানো উত্তর সহকারে লেখা থাকবে, এসএ কিউ উত্তর সহ লেখা থাকবে। অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু সেগুলো ফোনপে করতে হবে, মাত্র 135 টাকা। তোমাদের বারবার বলছি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা কিনবে তারাই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আর যারা কিনবে না তারা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে না। তার কারণ আমি পুরো পাগল হয়ে যাব। সারা বছর পড়িয়েছি যাদের পড়াই 500 টাকা করে, আর তোমরা 135 টাকা তোমরা দিতে পারবে না। একটা নাম্বার অনেক কিছু, ফাইনাল পরীক্ষা একটা নাম্বার অনেক কিছু। স্যার বলছি টেস্ট পেপার থেকে কমন পাওয়া যাবে। দেখো টেস্ট পেপারে, যে এবিটি টেস্ট পেপার আমি আজকে করালাম, আজকে নয়, টেস্ট পেপার এ যাবো যা করিয়েছি ব্রড কোশ্চেন সবই কমন পেয়ে যাবে। টেস্ট পেপার থেকে, এবিটি টেস্ট পেপার থেকে বড় প্রশ্ন সব কমন পেয়ে যাবে। লালটু সূত্রধর, স্যার আজকে লাইভ ক্লাস করা হলো না, সরি। ওকে, লালটু সূত্রধর, আজকে লাইভ ক্লাস হলো, তুমি হয়তোবা ব্যস্ত ছিলে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, পরবর্তী পর্যায়ে ক্লাস দেখে নেবে। আমন চৌধুরী, স্যার স্যার সং ফর এভার, স্যার বলছি টেস্ট পেপার থেকে কেমন কমন পাবো, অবশ্যই আমি বলে দিয়েছি। আর স্যার ক্লাস 10-এর এরপর দেখো ক্লাস 10-এর কি বলবো, ক্লাস 10-এ কিন্তু লাইভ ক্লাস করালে ঠিকভাবে কেউ থাকে না, তাই করাচ্ছি না। আমার উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েরা যারা রয়েছে, স্টুডেন্ট রয়েছে, এরা কিন্তু অ্যাক্টিভ রয়েছে, সত্যি এরা অ্যাক্টিভ রয়েছে। এরা যদি আমার রেগুলার ক্লাস করে, এই উচ্চ মাধ্যমিক যারা রয়েছে 50 জন 60 জন যারা রেগুলার দেখে, এরাই পরীক্ষায় 95%-এর উপরে পাবে। হ্যাঁ, লিখিত পরীক্ষায় পাবে 65, লিখিত পরীক্ষায় পাবে 65, আর ওইদিকে প্র্যাকটিক্যাল 28 থেকে 30 পাবে, 30-এর মধ্যে 28 থেকে 30 পাবে।
হ্যাঁ দেবিলাল, হ্যাঁ দেবিলাল বলছো মাহাতো, ওকে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। প্রিয় শিক্ষার্থী, আর কিছু জিজ্ঞাসা করার থাকলে আমাকে জলদি বলো। স্যার পিডিএফ কবে পাবো? পিডিএফ এর কথা বললাম, 135 টাকা পাবে, ঠিক আছে। রাকেশ দাস, ক্রেজি বয়, আইপিএস, ওকে। রাহুল কুমার দে। আর তোমাদের কারো কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে বলতে পারো, ঠিক আছে। আর কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে বলতে পারো, আমি এক্ষুনি ভিডিও শেষ করবো। প্রিয় শিক্ষার্থীরা, আলম আলী 30-এ 30 পেয়েছে, বাহ, ভেরি গুড আলম আলী। আলম আলী, আজকে তুমি আমাকে টাকা পাঠিয়েছো, আমি জানি তুমি কি আজকে আমাকে ফোনপেতে টাকা পাঠিয়েছো, অবশ্যই তুমি পেয়ে যাবে। রাত 10টার দিকে তোমার পিডিএফ আমি দিয়ে দেবো, ঠিক আছে আলম আলী। দীপঙ্কর মন্ডল, স্যার রাষ্ট্রবিজ্ঞানের পিডিএফ পাওয়া যাবে, রাষ্ট্রবিজ্ঞানের পিডিএফ পাওয়া যাবে, রাষ্ট্রবিজ্ঞানের পিডিএফ ফ্রিতে পাওয়া যাবে, ঠিক আছে, কোনো টেনশন নেই, রাষ্ট্রবিজ্ঞানের পিডিএফ একদম ফ্রিতে পাবে। অবশ্যই কালকের দিকে আমাকে তোমরা বলবে, দীপঙ্কর কালকে বলবে, পিডিএফ ফ্রিতে দিয়ে দেবো রাষ্ট্রবিজ্ঞানের। স্যার বলছি টেস্ট পেপার থেকে কমন পাবো, বলেছি টেস্ট পেপার থেকে কমন পেয়ে যাবে, তবে বড় প্রশ্ন পাবে, বড় প্রশ্ন সবগুলো পেয়ে যাবে। এমসিকিউ এসসিকিউ পেতে গেলে কিন্তু আরো দেখতে হবে, এবং এমসিকিউ এসসিকিউ পেতে গেলে আমার সাজেশন, আমার উত্তর সহ সাজেশন, এমসিকিউ এসসিকিউ প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে কোশ্চেন পেপার কিন্তু উত্তর সহ আমি তোমাদের সামনে কিন্তু পিডিএফ দিয়ে দেবো। জেট প্রোভাইড জীবন চক্রটা স্যার বুঝিয়ে দেন। দেখো অনেক সময় লাগবে। গেমিং লালটু, ওকে ওকে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো তোমাদের সবাইকে গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আগামী ক্লাসে কালকে। ভালো থেকো, তত সময় সুস্থ থেকো। রাত 2টো পর্যন্ত পড়াশোনা করবে, 2টো পর্যন্ত টাইম নষ্ট করবে না। 10 থেকে 12 ঘন্টা এভরিডে পড়াশোনা করবে, পড়াশোনার কোনো বিকল্প নেই। মোবাইল দূরে সরিয়ে রাখো, ঠিক আছে। মোবাইলের ফেসবুক বলো, তারপরে